সকালের ব্যাচের যে স্টুডেন্টগুলো তারা যদি ওকে, ফার্স্ট অফ অল আমরা আজকে আমাদের ক্লাস নাম্বার কত 23 দুইটা অপশন দেখব, ব্লেন্ডিং অপশন, লেয়ার অ্যালাইনিং অথবা লেয়ার অ্যালাইনমেন্ট যেটাই বলেন। তো এখানে আমরা লেয়ার অ্যালাইনমেন্ট বলছি, বাট শুধু লেয়ারকেই আমরা অ্যালাইনমেন্ট করব না, এই অ্যালাইনমেন্টটা আপনার ইলাস্ট্রেটরে বা যে কোনো ডিজাইনেই যান অ্যালাইনমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট, সব জায়গায় কাজে লাগবে। যদি আপনি আজকে ভালো করে বুঝতে পারেন পরবর্তীতে আর প্রবলেম হবে না। তো অ্যাট ফার্স্ট আমরা লেয়ার অ্যালাইনমেন্টটা দেখব, এরপরে ব্লেন্ডিং অপশন দেখব। আমরা আমাদের সফটওয়্যারে চলে আসলাম। তো আমি সর্বপ্রথম যেটা করব একটা আচ্ছা ইলাইপস টুলে নিয়ে নিই। আমি একটা ইলাইপস টুল নিয়ে নেব। দিন দিন আমিও যেন কেমন হয়ে যাচ্ছি, এখন কালারই চুজ করতে পারি না, নষ্ট হয়ে যাচ্ছে চোখ। আমি এখানে একটা শেপ নিলাম, এইখানে সাপোজ একটা শেপ নিলাম, এইখানে একটা শেপ নিলাম, আবার এই জায়গাটা একটা শেপ নিলাম। আমাদের কাছে টোটাল কয়টা শেপ আছে? 4টা শেপ আছে। 4টা শেপ এক এক জায়গায় ছন্ন ছাড়া হয়ে আছে। আপনি যখন কোনো ডিজাইন করবেন, আমরা ডিজাইনের মধ্যে সব কিছুকেই কী করব, সামঞ্জস্য করে ডিজাইন করার চেষ্টা করি, মানে গুছিয়ে ডিজাইন করার চেষ্টা করি। আমি এই যে 4টা শেপ 4টা লেয়ারে হয়েছে, এই 4টা লেয়ারকে একসাথে সিলেক্ট করতে চাই। তার আগে অ্যালাইনমেন্ট কোথায় আছে? অ্যালাইনমেন্ট করার জন্য আপনাকে শুধুমাত্র মুভ টুলটা সিলেক্ট করতে হবে। মুভ টুলে না থাকলে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন না। অন্য যে কোনো টুলসে থাকেন না কেন অ্যালাইনমেন্ট আসবে না, শুধুমাত্র কোথায়? মুভ টুলে অ্যালাইনমেন্ট পাবেন, এছাড়া কোথাও পাবেন না। অ্যালাইন কোনগুলা? এই যে দেখেন কন্ট্রোল প্যানেলে এখান থেকে শুরু করে টোটাল 8টা যেই ছোট ছোট পার্টস দেখা যাচ্ছে, ছোট ছোট চিহ্ন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্টের চিহ্ন। অ্যালাইনমেন্ট কখন অ্যাক্টিভ হবে? মিনিমাম 2টা অবজেক্ট সিলেকশন থাকতে হবে। কয়টা? 2টা। মিনিমাম 2টা অবজেক্ট যদি আপনি সিলেক্ট করেন অ্যালাইনমেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যালাইনমেন্টের সূত্র বা কন্ডিশন হচ্ছে 2 বা তার চেয়ে বেশি অবজেক্ট সিলেকশন থাকলে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আমি 4টাকেই অ্যালাইনমেন্ট করতে চাই, 4জনকেই সিলেক্ট করব। আমাকে কেউ একজন বলেন এই 4টা লেয়ার আমি কিভাবে একসাথে সিলেক্ট করতে পারি? শিফট প্রেস করে। আচ্ছা, শিফট প্রেস করে করব। এটা কি একটা একটা করে, মানে কিভাবে করব? প্রথমটাতে ক্লিক করে লাস্টটাতে শিফট চেপে করলেই। ওকে, আমি ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করব, শিফট ধরে লাস্ট লেয়ারটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি সবগুলো লেয়ার কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। অথবা আমি একটা একটা করে করতে পারি, কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে সবাইকে সিলেক্ট করতে পারি। দেখেন আমি যখনই একটা লেয়ারে ক্লিক করেছি তখন কিন্তু এগুলো হাইড অবস্থায় আছে, বাট যখনই আমি 2টা লেয়ারে সিলেক্ট করেছি অটোমেটিক্যালি যে এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। সো 2 এর বেশি যত কি থাকবে, অবজেক্ট সিলেক্ট থাকবে। তো অবজেক্ট আপনি কিভাবে সিলেক্ট করবেন? অবশ্যই লেয়ার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার সাথে সাথে আপনার অ্যালাইনমেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবার অ্যালাইনমেন্টে আসি। অ্যালাইনমেন্টের মধ্যে এই যে ফার্স্টের যে অ্যালাইনমেন্ট, এই প্রথম অ্যালাইনমেন্টগুলো শুধুমাত্র যারা রো বরাবর থাকবে, বা এদেরকে আমরা কি বলি?
হরিজন্টালি আর কি, মানে রো বরাবর যারা থাকবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই ফার্স্টের গুলো কাজ করে, আর পরের গুলো কাজ করবে যারা কলাম বরাবর থাকবে, বিপরীত আর কি। রো বরাবর যারা থাকবে তাদের ক্ষেত্রে ওরা হরিজন্টালি কাজ করে, আর কলাম বরাবর যারা থাকবে ওদের ক্ষেত্রে ওরা ভার্টিক্যালি কাজ করে। বিষয়টা ক্লিয়ার? একটা একটা করে দেখি, বুঝে যাব। ফার্স্টেরটা বলেছে যে তোমার যতগুলো অবজেক্ট সিলেকশন অবস্থায় থাকবে তাদের সবাইকে ও কি করবে, বাম পাশে একদম লেফট অ্যালাইনমেন্ট করবে। বাট এই যে লেফট অ্যালাইনমেন্ট করবে, কোথায় করবে? একদম কি এই বর্ডার পর্যন্ত নিয়ে আসবে, নাকি হোয়াইট কালারের বর্ডার পর্যন্ত আনবে? না, যখন আপনি লেফট অ্যালাইনমেন্ট করবেন যতগুলো অবজেক্ট থাকবে এই সবগুলো অবজেক্টের মধ্যে সবচেয়ে বাম পাশে আপনার বাম দিকে একদম লেফটে যে থাকবে তাকে টার্গেট ধরে সবাই লেফটে চলে আসবে। এটা কি মিডল অ্যালাইনমেন্ট কার? হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্ট। যে যতগুলো অবজেক্ট সিলেক্ট থাকবে সবাইকে সে কি করবে, আর্ট বোর্ড, যদি কোনো ভিত্তি না থাকে আর্ট বোর্ডকে টার্গেট ধরে একদম মিডল অ্যালাইনমেন্ট করবে। তারপরেরটা কি, সবগুলো অবজেক্টকে সবচেয়ে ডানে যে আছে, ডান পাশে যে আছে তাকে টার্গেট ধরে এই ডানে অ্যালাইনমেন্ট করবে। 4 নাম্বারটা আমরা পরে দেখব। এই ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট, ও কি করবে, সবাইকে টপে অ্যালাইনমেন্ট করবে, মানে উপরের দিকে সমান করবে। কাকে ভিত্তি ধরে বা কাকে টার্গেট করে? যে সবচেয়ে উপরে আছে, এই 4টার মধ্যে সবচেয়ে উপরে কে আছে? ও, ওকে টার্গেট ধরে সবাইকে টপে অ্যালাইনমেন্ট করবে। ও হচ্ছে আর্ট বোর্ডকে টার্গেট ধরে মিডল অ্যালাইনমেন্ট করবে, আর এই যেটা আছে ও হচ্ছে সবচেয়ে নিচে যে আছে তাকে টার্গেট ধরে বটম অ্যালাইনমেন্ট করবে। ওকে ফাইন, আমরা সবাইকে তো সিলেক্ট করে রেখেছি, জাস্ট লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব। দেখেন সবচেয়ে লেফটে যে ছিল তাকে টার্গেট ধরে সবাইকে লেফটে নিয়ে আসছে। আবার মিডল অ্যালাইনমেন্ট কি বলেছি, আর্ট বোর্ডকে টার্গেটে ধরে সবাইকে মিডলে নিয়ে আসবে। ও কিন্তু আর্ট বোর্ডকে, এই যে সাদা কালার যে বোর্ডটা এটাকে বলা হয় আর্ট বোর্ড, আর্ট বোর্ডকে টার্গেট ধরে মিডলে নিয়ে আসছে। এটা কি রাইট অ্যালাইনমেন্ট, সবচেয়ে ডানে যে আছে তাকে টার্গেট ধরে ডান পাশে নিয়ে আসবে। এরপরটা কি বলেছি, সবচেয়ে উপরে যে টপে যে আছে তাকে টার্গেট ধরে সবাইকে টপ লেভেলে নিয়ে আসবে। এটা হচ্ছে আর্টবোর্ডকে সেন্টার ধরে সবাইকে ভার্টিক্যালি মিডলে নিয়ে আসবে, আর সবচেয়ে নিচে যে আছে তাকে টার্গেট ধরে সবাইকে বটমে নিয়ে আসবে। এই 6টার মধ্যে খুব ভালোভাবে বুঝেন। প্রথম 4টা হচ্ছে লম্বালম্বি যারা থাকবে তাদেরকে বামে, মধ্যে, ডানে লম্বালম্বিভাবে নিয়ে আসবে। পরের যে 3টা দেখালাম এই 3টা হচ্ছে পাশাপাশি, পাশাপাশি সবাইকে উপরে, মধ্যে, নিচে নিয়ে আসবে। ক্লিয়ার? এখানে কোশ্চেন কারো? এখানে কারো কোনো কোশ্চেন নেই। তো এই যে আমরা এইটাকে আর এইটাকে বাদ রেখে গিয়েছিলাম না, চলেন এদের কি কাজ সেটা দেখি। আপনি যখন লেফট অ্যালাইনমেন্ট করছেন, করার পরে এখানে দেখেন করোনার মধ্যে আমরা যখন বাহিরে গিয়েছি কি বলেছিল, একজনের থেকে আরেকজনের দূরত্ব কতটুকু হবে? ইরফান, আমার কথা কি, কতটুকু দূরত্ব থাকবে? 10 ফিট। কি বলেন ইরফান, 10 ফিট? সরি ম্যাম, ভুলে গেছি। একজনের থেকে আরেকজনের 3 ফিট দূরত্ব থাকবে। আপনি শপিং মলে যান, আপনি যে কোনো সেন্টারে যান, 3 ফিট দূরত্ব থাকবে। আপনার সামনে যে দাঁড়িয়েছে সে 3 ফিট দূরে থাকবে, পেছনে যে দাঁড়িয়েছে সে 3 ফিট দূরে থাকবে। একজনের থেকে আরেকজনের 3 ফিট দূরত্ব ছিল। তো এইখানে এসে দেখেন
আমার ফার্স্ট যে অবজেক্ট তার থেকে দ্বিতীয় অবজেক্টটা অনেকটা কাছে, আবার দ্বিতীয় অবজেক্ট থেকে তৃতীয় অবজেক্টটা মোটামুটি দূরে, তৃতীয় অবজেক্ট থেকে চতুর্থ অবজেক্ট অনেক দূরে। তাহলে কি তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন ঠিকমতো হয়েছে? ডিস্ট্রিবিউশন কিন্তু ঠিকমতো হয় নাই। এই যে যেই টুলসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে, বাট ও শুধুমাত্র ভার্টিক্যালি, মানে এই যে রো বরাবর যারা লম্বালম্বিভাবে যারা থাকবে তাদেরকে রো বরাবর ডিস্ট্রিবিউট করবে। যখনই আপনি এটা সিলেক্ট করবেন অটোমেটিক্যালি সবার মধ্যে একদম 3 ফিট দূরত্ব মেপে সবাইকে বিভক্ত করে দিবে। মিডল অ্যালাইনমেন্ট করছেন, করেন সেম, ডিসটেন্স ঠিক নাই, ডিস্ট্রিবিউট করে দেন। রাইট অ্যালাইনমেন্ট করছেন, ওকে ফাইন, দূরত্ব তো ঠিক নাই, ডিস্ট্রিবিউট করে দেন। এরপরে বটম অ্যালাইনমেন্ট করেছেন, গুড, কিন্তু দেখেন এর থেকে এর কত দূরে, এই দুজন আবার কত কাছে, এর আবার দূরে। এই যে এটা হচ্ছে হরিজন্টালি ডিস্ট্রিবিউট, এদেরকে ডিস্ট্রিবিউট করে দেন, সবাই সমান দূরত্বে থাকবে। মিডল অ্যালাইনমেন্ট করেছেন, নো প্রবলেম, ডিস্ট্রিবিউট করে দেন। বটম অ্যালাইনমেন্ট করেছেন, ডিস্ট্রিবিউট করে দেন। ক্লিয়ার এই বিষয়টা যে অ্যালাইনমেন্ট ম্যানুয়ালি ইনপুট করা যায় এটাতে? ম্যানুয়ালি হ্যাঁ ডিস্টেন্সগুলি করতে পারবেন যদি আপনি আপডেট সফটওয়্যার ব্যবহার করেন। সেটা হচ্ছে ভিউ, ভিউ থেকে শো, শো থেকে স্মার্ট গাইডস। এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ম্যানুয়ালি আপনি কি করতে পারবেন, ঠিক করতে পারবেন। সাপোজ এতটুকু দিলেন, একে নিয়ে আসেন, ও হচ্ছে তখন এই যে ডিসটেন্স শো করবে। তো আপনার হয়তো বা আপডেট সফটওয়্যার আছে, আমার তো নাই, আমি তো CS6 ব্যবহার করি, বা আমার সফটওয়্যারটা তো এই যে দেখেন আমি তো এইভাবে ড্র্যাগ করে সিলেকশন করতে পারতাম, বাট এটা হচ্ছে আপনার আর আমার আছে, কিন্তু যারা CS6 ব্যবহার করছে তারা তখন কি করবে যে ম্যাম কিভাবে যেন সিলেক্ট করলেন, আমারটা তো হলো না। এই জন্য আমি এখান থেকে কি করেছি, শিফট ধরে সবাইকে সিলেক্ট করে নিয়েছি। তো আপনার এখানে যদি স্মার্ট অবজেক্ট থাকে আপনি ভিউ, ভিউ থেকে শো, সেখান থেকে স্মার্ট গাইড অ্যাক্টিভ করে নিতে পারেন। বাট সবসময় যে স্মার্ট গাইড কাজ করবে তা কিন্তু না, মাঝে মাঝে 19-20 হয়ে যাবে, সেটা আপনি ডিজাইন করতে গেলেই বুঝতে পারবেন। এখানে তো সহজ, জাস্ট 4টা সার্কেল দিয়ে বোঝাচ্ছি। একটা ডিজাইনের ভিতরে সাপোজ আপনি একটা ফ্লেয়ার ডিজাইন করছেন বা একটা ব্রোশিওর ডিজাইন করছেন, চলেন এক্সাম্পল দেখি, কারণ আমি এক্সাম্পলে বিশ্বাসী। আপনি একটা ব্রোশিওর ডিজাইন করছেন, কি লিখছি না লিখছি, একটা ব্রোশিওর ডিজাইন করতে গেলে এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক অপশন থাকতে পারে। তো তখন আপনি কিভাবে অ্যালাইনমেন্ট করবেন যে আপনার স্মার্ট গাইড থাকার পরেও দেখা যাবে এখানে একটা অ্যালাইনমেন্ট আছে, পরে আরেকটা অ্যালাইনমেন্ট আছে, এটাকে আপনার ডিস্ট্রিবিউট করতে হবে ঠিকঠাক মতো। প্রথম 3টার ডিস্ট্রিবিউট ওকে ফাইন, কিন্তু পরেরগুলো আবার অনেক কাছাকাছি, এটা দূরত্ব হয়তো বা পারফেক্টলি হচ্ছে না, তখন তো আপনার প্রবলেম হয়ে যাবে। ওই সময়টা অ্যালাইনমেন্ট না জানলে আপনি ডিস্ট্রিবিউট কিভাবে করবেন? সো আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, আর এটা জানা থাকলে তো আরো ভালো, কারণ হচ্ছে সবসময় আপনি কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা টেক্সটের ক্ষেত্রে নিয়ে আসি। সাপোজ আপনি একটা কার্ড বানাচ্ছেন আপনার নিজের জন্য, আমরা আগে কিছু টেক্সট লিখি, কালারটা চেঞ্জ করে দেই।
আপনি কিছু লিখলেন, এখানে আপনার নাম বা ক্লায়েন্টের নাম, এখানে ডেজিগনেশন, এখানে কন্ট্যাক্ট নাম্বার, এখানে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস এমনভাবে লিখেছেন যে বাইরে চলে গেছে, দেখাই যাচ্ছে না। এরকম কোনো ডিজাইন করে আপনি যদি আপনার ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট কি বলবে? ক্লায়েন্ট এটা দেখেই দৌড়াবে, বলবে ভাই আমার এই ডিজাইনের দরকার নেই। তো আমরা এটাকে কি করতে চাচ্ছি? ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি। আমি কিন্তু এখান থেকে স্মার্ট গাইডের যেই অপশনটা আছে এটা অফ করে রেখেছি, কারণ আমরা লো সফটওয়্যার ব্যবহার করছি, যারা CS6 বা এর থেকে অনেক নিচে অনেকেই ব্যবহার করছে, তাদের জন্য প্রবলেম হতে পারে। সো আমি এটাকে এখন একটু সাজাবো নিজের মতো করে। তো আমাদের চোখ তো আর সবসময় একরকম থাকবে না। আমি একদম কাছাকাছি নিয়ে আসলাম, তারপরে একটু 19-20 হয়ে যাবে, পারফেক্টভাবে বসাতে পারবো না। একটু কাছাকাছি নিয়ে আসলাম, মনে হচ্ছে যে কাছাকাছি এবং দূরত্ব ঠিক আছে, বাট নাও হতে পারে, একটু 19-20 হতেই পারে। ম্যাম নিচে সফটওয়্যারগুলোতে তো রোলার ইউজ করা যায়, সরি, মানে গাইড রোলার ইউজ করা যায়। আমি কি এখন গাইড রুলার ইউজ করছি? আমি এখন অ্যালাইনমেন্ট শিখাচ্ছি, আমি কি রুলারে গিয়েছি? যখন না ম্যাম, রুলার মানে বলতে চোখে অন্তত করার দরকার তো হইতেছে না। না, আমি তো এখানে জাস্ট বললাম যে আমরা যদি চোখের আন্দাজেও করি তারপরেও পারফেক্ট হবে না, 19-20 থেকেই যাবে। কথা মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা কি বুঝতে পারছেন না আপনারা? আমি এখন বুঝতে পারছি। অ্যালাইনমেন্ট শিখাচ্ছি, আমি রুলারে যাই নাই। রুলারের অপশন আসলে যেদিন আমরা বিজনেস কার্ড করব সেদিন রুলারের অপশন আসবে, ওই দিন আমরা রুলার সহ শিখব। সো এখন অ্যালাইনমেন্টে আছি, অ্যালাইনমেন্টে থাকি। তো আমরা যদি চোখের আন্দাজেও কি করি যে এটাকে বসানোর চেষ্টা করি, তারপরেও পারফেক্ট হবে না, একটু 19-20 থেকেই যাবে। তো আমার এত কষ্ট করার কি দরকার? আমি এই চারজনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি কি চাচ্ছেন? লেফট অ্যালাইনমেন্ট করতে চান নাকি রাইট অ্যালাইনমেন্ট করতে চান? লেফট অ্যালাইনমেন্ট করলে লেফটে ক্লিক করেন, অটোমেটিক্যালি সবাই লেফটে চলে আসবে। এরপরে কি ডিস্ট্রিবিউট করতে চাচ্ছেন, মধ্যের যে গ্যাপটা আছে সেটা যাতে ঠিকঠাক হয়, ডিস্ট্রিবিউট করে দিলেন। একদম মধ্যের যত গ্যাপ আছে তাদেরকে সমান দূরত্বে দিয়ে দিল। মনে রাখবেন আমি বারবার বলেছি যে এই যে টুলস ফার্স্টের যে চারটা অ্যালাইনমেন্ট, এই চারটা অ্যালাইনমেন্ট শুধুমাত্র যারা রো বরাবর আছে, মানে রো বরাবর লেখাগুলোকে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করছে। রো বরাবর লেখাকে যদি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে যান তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। দেখেন ভার্টিক্যালি টপে অ্যালাইনমেন্ট করলে কি হবে? সবাই টপে চলে যাচ্ছে। মিডল, সবাই মিডলে চলে আসবে। বটম, সবাই বটমে চলে আসবে। সো এই সময়টায় আপনার এই অ্যালাইনমেন্টটা কাজে লাগবে না। যারা রো বরাবর থাকবে তাদের জন্য হরিজন্টালি বা লম্বালম্বি যে অ্যালাইনমেন্ট সেগুলো কাজে লাগবে। আবার যদি টেক্সটগুলো এরকমটা না হয়ে ভার্টিক্যালি হতো, সাপোজ এখানে আপনি লিখলেন ভার্টিক্যালি লিখেছেন, তাহলে জাস্ট আপনি চারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপরে এখন কিন্তু এই অ্যালাইনমেন্টগুলো কাজে লাগবে না, কারণ এরা কি আছে, লেখাগুলো ভার্টিক্যালি আছে, মানে কলাম বরাবর আছে। এখন ওদের প্রয়োজন এই যে রো বরাবর যে অ্যালাইনমেন্ট বা কি আছে আপনার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এগুলো প্রয়োজন। এখন আপনি টপে ওদেরকে অ্যালাইন করবেন, ডিস্ট্রিবিউট করে দিবেন, নাকি বটম অ্যালাইনমেন্ট করবেন, নাকি একদম নিচ বরাবর অ্যালাইনমেন্ট করবেন, সব কিছু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। ক্লিয়ার? সাপোজ আমি তো এই চারজনকে কি করলাম, অ্যালাইনমেন্ট করলাম, ডিস্ট্রিবিউটও করে দিলাম, এই চারজনকে গ্রুপ করে রাখলাম যে ওরা একটা গ্রুপে আছে, যাতে আমি চারজনকে একসাথে মুভ করাতে পারি। আপাতত এটার আইটা অফ করে দিই। আমি একটা কার্ড বানাচ্ছি, কার্ডের মধ্যে একটা কিছু ডিজাইন করব। সাপোজ এরকম কিছু একটা শেপ দিলাম, যে শেপটা হচ্ছে এমনটা হবে। এমন একটা
শেপ আছে, ওকে এই শেপটা আছে। তো এই শেপটার মধ্যে আপনি কি চাচ্ছেন, আপনার যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে বসাতে চাচ্ছেন। আচ্ছা একটা মিনিট, ফিল কালারটা চেঞ্জ করে দেই, বেশি রং চড়া। যে এই যে শেপটার মধ্যে আপনি আপনার এই টেক্সটগুলোকে বসাতে চান, যে এই ঘরটা পর্যন্ত বসাতে চাচ্ছেন। তো আপনি সবাইকে সিলেক্ট করেন, গ্রুপ এবং শেপটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর কোথায় চান, অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, এবং এখান থেকে একদম নিচে বটম অ্যালাইনমেন্ট করে দিলেন। বটমে চলে আসলো। তো দেখতে কেমন লাগছে, একটু কেমন না, বেশি চলে গেল। সো আপনি তখন এটাকে কি করতে পারেন, এইভাবে সাইড ধরে নিয়ে আসতে পারেন, অথবা আরেকটা অপশন আছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলে কি চলে আসছে, রুলার চলে আসছে। তখন আপনি রুলারের অ্যাডজাস্টমেন্ট করে, যেইভাবে একটা রুলার নিলেন, নেওয়ার পর আমি এখান থেকে একটা শেপ নিয়ে নেব, যে একটা নির্দিষ্ট ঘর মেপে নেব, যে এতটুকু দূরত্বে থাকবে, এতটুকু দূরত্বে থাকবে। এখান থেকে আমি আরেকটা রুলার নিয়ে আসব, সেম এই ঘরটাকে কোথায় করছি, রেক্টেঙ্গেল, সরি রেক্টেঙ্গেলটাকে ধরে আমি আবার এখানে নিয়ে আসি, এখান থেকে আরেকটা রুলার টেনে এনে এখানে ছেড়ে দেবো। সো আমার আর এখন এই রেক্টেঙ্গেলটা প্রয়োজন নেই। আপনি টেক্সটটাকে তখন মুভ করে এই জায়গায় নিয়ে বসাতে পারেন। ক্লিয়ার? রুলারটা কিভাবে আনলাম, তানিয়া, তানিয়া না জিনিয়া, ম্যাম কন্ট্রোল আর দিয়ে, গুড, কন্ট্রোল আর দিয়ে আপনি রুলারটা নিয়ে আসছেন, আবার কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে ফেরত পাঠাবেন। ক্লিয়ার? কন্ট্রোল আর। আর এই যে হ্যান্ডেলটা কিভাবে আনলাম, জাস্ট আপনি মুভ টুল থাকা অবস্থায় এই যে স্কেলের ভিতরে যাবেন, মাউসে ক্লিক করে চেপে ধরবেন, টেনে নিয়ে আসবেন, চলে আসবে। আর যদি এটাকে বাদ দিতে চান, এটার উপরে গেলে যে এরকম একটা চিহ্ন আসবে, বাইরে থাকলে না, উপরে যাবেন, চেপে ধরবেন, নিয়ে চলে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে ছেড়ে দেন, যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে ছেড়ে দেন, সেম পজিশনে। কিন্তু ম্যাম আপনি যখন লেফট মানে লেফট অ্যালাইনমেন্ট করছেন, তারপর আবার রাইট অ্যালাইনমেন্ট করছেন, আপনার তো কাজ হচ্ছে, আমার একবার হলে আর হচ্ছে না। মানে বুঝিনি। মানে আমি এই যে প্রথমে যে পাঁচটা মানে বল নিয়ে করলেন আপনি, ঠিক আছে, তো আপনি যখন লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করলেন, এটা হলো, আমারও সবগুলো লেফটে চলে গেছে। তারপর আমার সাথে সাথে যখন আমি রাইট অ্যালাইনমেন্ট সেটা আর আসছে আসবে না তো, আমি তো ব্যাকে গিয়েছি, আবার আগের অবস্থায় কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গিয়েছি। আপনি কি আগের অবস্থায় গিয়েছেন? নো ম্যাম, কন্ট্রোল আমি জেড দিয়ে, একবার ট্রাই করছি। হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে আবার চেষ্টা করেন। আমি বারবার আপনাদেরকে যখন দেখাচ্ছিলাম যে লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট, ফার্স্টে লেফট অ্যালাইনমেন্ট করেছি, করার পর কন্ট্রোল জেড দিয়ে আবার আগের মতো হয়ে করে ফেলছি, মানে এলোমেলো। আবার রাইট অ্যালাইনমেন্ট দেখিয়েছি, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে এলোমেলো করে দিয়েছি। বুঝতে পেরেছি? সো আপনি কোনো শেপ নিয়ে আসেন অথবা কোনো টেক্সট নিয়ে আসেন, অ্যালাইনমেন্টে আর কারো কোনো প্রবলেম হবে? প্রবলেম আমরা এখনো ধরতে পারবো না, কারণ প্র্যাকটিস করা হয়নি। আশা করি প্র্যাকটিস করলে ঠিক মতো ইনশাল্লাহ পারবো। অ্যালাইনমেন্ট অত কঠিন কিছু না, একদমই সহজ। আচ্ছা, অ্যালাইনমেন্টটা যদি বিশেষ কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যেতে চাই। নেক্সট স্টেপে যাব।
জি ম্যাম। অ্যালাইনমেন্ট গুলি কি কার্ভড টেক্সটের ক্ষেত্রে কাজ করবে? সরি, টেক্সট গুলি যদি আমি কার্ভ করি বা ওয়ার্ক করি সেক্ষেত্রে কি কাজ করবে? হ্যাঁ করবে। আপনি কোন একটা টেক্সট নিয়ে আসছেন, সেই টেক্সটটাকে আপনি এখান থেকে কি করলেন, র‍্যাপ করে দিলেন। ওকে, তো আমি এই টেক্সট র‍্যাপটাকে অল্টার ধরে আরো কতগুলা করলাম। তো এই তিনজনকেই সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট কেন হবে না, আমি বারবার বলেছি যে আপনাকে অবশ্যই 2 বা ততোধিক কি হতে হবে, অবজেক্ট হতে হবে, যেটা এখন লেয়ার অবস্থায় আছে। লেয়ার অবস্থায় থাকলে আপনি তাদেরকে অ্যালাইনমেন্ট করতে পারবেন। ম্যাম ডিস্ট্রিবিউশনের আরো কিছু অপশন আছে, এগুলো কি এখন দেখাবেন না পরে? না, এগুলোর দরকার নেই। আপনি এই যে আমরা এটা প্রয়োজন হলে আমি অবশ্যই দেখাতাম। এই যে এখানে যে ডিস্ট্রিবিউশন দেখিয়েছি না, এই যে একটা, এইটা আর এইটা, এটাই হচ্ছে মেইন। এই 3 ডটে গেলে এই যে ডিস্ট্রিবিউশন, এটা ও হচ্ছে এই যে 4 নাম্বারটা, আর এইটা হচ্ছে এই যে 5 নাম্বারটা। আপনার এই ডিস্ট্রিবিউশনে যে 1 নাম্বার, এই 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, এইগুলো একটাও প্রয়োজন পড়বে না, কোনো কাজে লাগবে না। আপনি এখান থেকে মেইনলি কাজ করবেন কোনটা, এই যে মিডল অ্যালাইনমেন্টগুলো দেখছেন, মিডল অ্যালাইনমেন্ট, এই মিডল অ্যালাইনমেন্টটাই বেশি লাগবে। এটা অত কাজে লাগবে না, কারণ এখন আমাদের আপডেট হওয়াতে জাস্ট স্পেসিং চলে আসছে, এই যে স্পেসিংটা চলে আসাতে আর এইটার প্রয়োজন পড়ে না। বুঝতে পেরেছি? আপনার প্রয়োজন হলে আমি অবশ্যই দেখাচ্ছি, প্রয়োজন নাই তাই দেখাচ্ছি না, কারণ এইগুলার বিপরীত এই যে এখানে চলে আছে, দেওয়াই আছে। যারা CS6 ব্যবহার করছে তাদেরও এই যে দেখেন, এই যে এইটা ডিস্ট্রিবিউটর, এই 2 নাম্বারটা, তাদের এখানে আরো অনেকগুলা 6টা অপশনই দেখা যায়। টোটাল 3টা করে টোটাল 12টা থাকে। এই প্রথম 6টা কাজে লাগবে, আর ডিস্ট্রিবিউট থেকে এই মিডল 2টা আর কোনোটাই কাজে লাগে না। কাজ করতে থাকেন, আপনি নিজেও বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবো। কেউ যদি আনমিউট করে থাকেন, মিউট করে রাখেন, কানের মধ্যে শোষ শব্দ হচ্ছে। একটা শেপ নিয়ে আসি, সবাইকে রেক্টেঙ্গেল দিয়ে বুঝাইছি, আমরা একটু রাউন্ড রেক্টেঙ্গেল। শব্দটা আমার এখান থেকেই হচ্ছে। এখানে একটা শেপ নিয়ে আসলাম, তো আমরা ফার্স্টে শেপ দিয়ে দেখব। এটা হচ্ছে শেপ অবস্থায় নিয়েছি। এরপরে আমরা একটা লেয়ারের মধ্যে সিলেকশন যে করেছিলাম সেটা দিয়ে দেখব, টেক্সট দিয়ে দেখব, এবং সর্বশেষ একটা ইমেজ এনে দেখাবো। সো কারো কোনো কনফিউশন বা অ্যাডভান্স কোশ্চেন করার চান্স আমি দিচ্ছি না। আমরা 4টা অপশনই দেখব। আমি যখন শেপটা নিলাম, শেপটা নেওয়ার পরে আমি এখান থেকে খুব সুন্দর করে কালার চেঞ্জ করতে পারি, সলিড কালার চেঞ্জ করতে পারছি, চাইলে আমি গ্রেডিয়েন্ট দিতে পারছি, এমনকি চাইলে আমি প্যাটার্নও ইউজ করতে পারবো, রাইট? 3টা অপশনই আমি এখান থেকে পাচ্ছি। বাট আপনি যদি এখানে এই শেপটা ইউজ না করে, সাপোজ আমি এখান থেকে একটা মার্কিও টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, কন্ট্রোল ডিলিট দিয়ে একটা কালার দিয়ে দিলাম। এখন এই শেপটাকে আপনি কিভাবে গ্রেডিয়েন্ট দিবেন, কিভাবে এটার ভিতরে প্যাটার্ন দিবেন, অথবা আপনি চাচ্ছেন এই শেপটার চারপাশে একটা শ্যাডো দেওয়ার জন্য, কিভাবে সেটা দেব? এই শেপটার চারপাশে একটা শ্যাডো দিতে চাচ্ছি, এটা দিয়ে পরে দেখি, আমরা আগে শেপটা দিয়ে আসি। সো
আপনি শেপটা সিলেক্ট করলেন, এই একটা শেপ বানালেন, বানানোর পরে লেয়ারের উপরে গিয়ে ডাবল ক্লিক, লেয়ারের উপরে গিয়ে ডাবল ক্লিক অথবা রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, যে কোনো একভাবে আপনি কি করতে পারেন, এই ব্লেন্ড অপশনটা নিয়ে আসতে পারেন। কি বলেছি, লেয়ারের উপরে ডাবল ক্লিক অথবা অবশ্যই লেয়ারের এই যে খালি পার্টের উপরে এসে ডাবল ক্লিক করবেন। টেক্সটের উপরে ক্লিক করলে আবার লেখা হচ্ছে চলে হয়ে যাবে, টেক্সটের উপরে ক্লিক করলে লেখা অ্যাক্টিভ হয়ে যাবে। সো খালি যে জায়গা, খালি জায়গার উপরে ডাবল ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছেন তাদের এই যে এরকম প্লাস চিহ্ন থাকবে। প্লাস মানে হচ্ছে এই জিনিসগুলো আপনি আরো অনেকবার দিতে পারবেন। ড্রপ শ্যাডো একবার ইউজ করার পর যদি মনে হয় যে অন্য আরেকটা পাশে ড্রপ শ্যাডো ইউজ করব, তাহলে আপনি এখান থেকে ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারবেন। এই যে জাস্ট প্লাসে ক্লিক করবেন, নতুন ড্রপ শ্যাডো আসবে, প্লাসে ক্লিক করবেন, নতুন ড্রপ শ্যাডো আসবে। প্রয়োজন নেই ডিলিট করে দেন, প্রয়োজন নেই ডিলিট করে দেন। আপনি যদি সরাসরি এই যে ছোট ছোট বক্স আছে, বক্সের উপরে ক্লিক করেন, তাহলে এই প্রত্যেকটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। বিশেষ করে যারা আমাদের এখানে কেউ আছি CS6 সফটওয়্যারটা ব্যবহার করছি, জি ম্যাম আমি ইউজ করতেছি। আপনি ইউজ করছেন, তো আপনার এরকম ব্ল্যাক কালারে আসবে না, হোয়াইট কালারের মধ্যে এসেছে, রাইট? এবং এই প্লাস চিহ্নটাও দেখেন নাই। তো আমরা জি ম্যাম এই যে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সের উপরে ক্লিক করলে সরাসরি অ্যাক্টিভ হয়ে যাবে। যারা CS6 সফটওয়্যার ব্যবহার করছেন এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা কি করবেন, যদি মডিফাই করতে চান বা নিজের মতো করে কন্ট্রোল করতে চান, এডিট করতে চান, অবশ্যই টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিয়ার? যদি মডিফাই বা এডিট যেটাই বলি করতে চান, অবশ্যই টেক্সটের উপরে এসে ক্লিক করবেন। ড্রপ ডাউনের এই যে এই টিক মার্কটা করব না, জাস্ট টেক্সটের উপরে এসে ক্লিক করবেন। তাহলে এই যে ডান পাশের যে প্যানেলটা, এটা অ্যাক্টিভ হয়ে যাবে প্রত্যেকটাতে। টেক্সটে ক্লিক করবেন, দেখবেন প্রত্যেকটার প্যানেল অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো আমরা এট ফার্স্ট ড্রপ শ্যাডোতে চলে আসি। আর যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছেন তাদের অসুবিধা নেই, তারা এখানে ক্লিক করলেও কি হবে, এই যে দেখেন, সাপোজ আমার এইটা অ্যাক্টিভ করা ছিল, আমি এটা অফ করে দিলাম। এই যে আমি এখানে ক্লিক করলাম, ড্রপ শ্যাডো অ্যাক্টিভ, কিন্তু আমার কিন্তু এই যে এখানে কোনো কিছু অ্যাক্টিভ হলো না। সো আপনি যখন এই টিক মার্কগুলোর উপরে ক্লিক করবেন, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, বাট আপনি মডিফাই করতে পারছেন না। যদি মডিফাই করতে চান, অবশ্যই টেক্সটের উপরে এসে ক্লিক করেন। তো ক্লিক করার পর এই প্যানেলটা অ্যাক্টিভ। আসি ফার্স্টে যে অপশনটা আছে ব্লেন্ড মোড, অনেকগুলো অপশন আছে, নর্মাল, ডার্ক, এটা সেটা, অনেক অনেক অপশন আছে। আমি নর্মালে রেখে কাজ করছি। আপনারা বাসায় এক্সপেরিয়েন্স করতে পারেন, অন্যান্য মোডগুলো কেমন হবে সেটা দেখে নিতে পারেন। এখান থেকে এই শ্যাডোটার কালার কি হবে, সেই কালারটা আপনি এখান থেকে কি করতে পারেন, চুজ করে দিতে পারেন যে কোন কালার আপনি দিতে চান শ্যাডো। এখান থেকে আমরা সেই কালারটা চুজ করে দিতে পারি। আমি এই কালারটা দিই। ওকে, অপাসিটি সবাই জানি, কমালে অপাসিটি কমে যাবে, যত বাড়াবেন তত গাঢ় হবে। অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে থাকবে, শ্যাডোটা কি নিচের দিকে পড়বে, ডানে, বামে, উপরে, কোথায়, আপনি এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারেন। আপনার যদি অ্যাঙ্গেলের মানটা জানা থাকে, এখানে সরাসরি লিখেন যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল এটা হবে না, 275 না, আমি এটা হচ্ছে -90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাই। আপনার যদি মান জানা থাকে, আপনি এখান থেকে সেটা সেট করেন, অথবা এইভাবে ঘুরে ফিরে দেখতে পারেন যে এটা ভালো লাগে, আপনি সেই অ্যাঙ্গেলে কি করলেন, শ্যাডোটা দিলেন। ইউজ গ্লোবাল লাইট, এটা আমরা আনচেক অবস্থায় রাখবো। চেক অবস্থায় রাখলে উল্টা হবে, আনচেক অবস্থায় রাখলে। ইউজ গ্লোবাল লাইটটা হচ্ছে যে আমাদের এখানে এখন কত, 4:55, মানে প্রায় 5টা বাজে, বাট USA তে কিন্তু 5টা বাজে না, প্রায় 10 ঘন্টার ডিফারেন্স, 10-12 ঘন্টা। যে আমরা
জেনারেল কি বলে সোশ্যাল সায়েন্সে পড়েছিলাম না আন্তর্জাতিক সীমারেখা, যে আপনি আজকে বাংলাদেশি টাইমে রবিবার আন্তর্জাতিক সীমারেখার এই পারে আছেন, যখনই আন্তর্জাতিক সীমারেখাটা পার হবেন তখনই কি হয়ে যাবে, সোমবার হয়ে যায়। এরকম কিছু পড়েছিলাম ছোটবেলায়। ইউজ গ্লোবাল লাইটটা ঠিক ওই রকম। এটা অন অফ অবস্থায় থাকবে। ডিস্টেন্সে চলে আসি। ডিস্টেন্স মানে হচ্ছে এই যে শ্যাডোটা পড়েছে, শ্যাডোটা কতটুকু ডিস্টেন্সে আপনি দিতে চান। যত বেশি দিবেন তত দূরে যাবে, একটা সময় ভ্যানিশ হয়ে যাবে, খুঁজেই পাবেন না। আবার যত কমাবেন তত কাছাকাছি চলে আসছে। এই সব কিছুই আপনাকে মেনটেন করতে হবে। আপনাকে কেউ বলে দিবে না যে ডিস্টেন্স অলওয়েজ তুমি 30-এ রাখো অথবা 20-এ রাখো, স্প্রেড তুমি 10-এ রাখো। এটা আপনাকে কেউই কখনো বলে দিবে না, কারণ এই সবগুলো আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কি ডিজাইন করছেন এবং কতটুকু পার্সেন্টেজ রাখতে হবে। তো আমি ডিস্টেন্সটা এখানে 25 রাখলাম। স্প্রেড মানে হচ্ছে এই যে ডিস্টেন্সটা কতটুকু ছড়িয়ে যাচ্ছে, যত বেশি ছড়াবেন তত সলিড কালার হবে এবং দেখেছেন, আর যত কমাবেন তত ছড়িয়ে আসবে, ঘোলা হয়ে আসবে, মনে হবে যে হালকা হয়ে আসছে। সাইজটা কি করছে, এই যে ডিস্টেন্স আর স্প্রেড যেটা, এই দুইটাকে সাইজে কনভার্ট করছে। যত সাইজ বড় হবে তত ব্লার হয়ে যাবে বা মনে হবে ছড়িয়ে একদম ভ্যানিশ হয়ে গিয়েছে। যত কমাবেন তত সলিড কালারের দিকে চলে আসবে। সো আমি এখানে ডিস্টেন্সটাকে রাখলাম 20, স্প্রেডটাকে আমি আপাতত 8 রাখি, আর সাইজটাকে একটু বড় করে দেই। সাইজটাকে দিলাম ধরেন 70 টাইপের, 70 বা 75। ওকে, এরকমটা রাখতে চাচ্ছি। স্প্রেডটা আরেকটু কমিয়ে দিই, 5 দিয়ে দিই। ডিস্টেন্সটা আরেকটু কমিয়ে দিই, 20। ওকে, আমি এরকমটা রাখতে চাচ্ছি। এখানে সাইজটা কি শ্যাডো সাইজ? এই সাইজটা, হ্যাঁ, এই যে স্প্রেড করছে যাকে আপনি জি, যে ম্যাম। স্প্রেড দিচ্ছেন ওকে মেনটেন করছে হচ্ছে সাইজটা। যত বেশি হবে তত ছড়িয়ে যাবে, যত কমাবেন এই স্প্রেডটাকে তত হাইলাইট করে দিবে। আর এই ডিস্টেন্সটা হচ্ছে যে আপনার মূল যেই শেপটা আছে, মূল শেপ থেকে কতটুকু দূরে থাকবে। স্প্রেড এবং সাইজ এই দুইজন একজন আরেকজনের সাথে জড়িত, বাট ডিস্টেন্সটা হচ্ছে মূল শেপটার সাথে জড়িত। ক্লিয়ার? পরের পার্টটাতে আসি। কোয়ালিটি কন্টিউর একবার বোঝাবো, কারণ প্রত্যেকটা জিনিসে গেলে এই কন্টিউর আসবে। সেকেন্ড টাইম আর কন্টিউর নিয়ে কথা বলবো না। কন্টিউরটা কি, আমরা হচ্ছে নর্মাল কন্টিউর রেখেছি, এটা হচ্ছে লিনিয়ার বা নর্মাল কন্টিউর। আপনি যদি কন্টিউর আলাদা করেন, কন্টিউর কি বিশেষ করে মেয়েরা এটা ভালো জানি, কন্টিউর মানে কি মেয়েরা? সারাহান, কন্টিউর করা মানে কি? কন্টিউরিং, হ্যাঁ, শুধু শেপটা চাপানো না। কন্টিউর মানে হচ্ছে আপনি যেই জিনিসটা ক্রিয়েট করছেন তাকে হাইলাইট করবেন, অথবা শেপটাকে হচ্ছে একটু মডিফাই করে দিবেন, উঁচু নিচু করে দিবেন, এরকম টাইপের। তো এটা হচ্ছে নর্মাল কন্টিউর। যখন এটা ইউজ করছেন দেখেন একটু হাইলাইট হয়ে আসছে। আরেকটা দেখেন, বিভিন্ন রকম কন্টিউর আপনি ইউজ করতে পারেন। সো ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি কন্টিউর চেঞ্জ করতে পারেন, বাট ফার্স্টেরটাই হচ্ছে পারফেক্ট যে কোনো ডিজাইনের জন্য, লিনিয়ার কন্টিউরটা। অ্যান্টি এলাইজ অফ থাকবে। নয়েজ আপনি চাইলে নয়েজ দিতে পারেন, বাট আমি নয়েজ 0-তে রাখবো। নয়েজ মানে কি, ওই যে পিক্সেলগুলোকে সব একটা থেকে আরেকটা পিক্সেলকে নড়বড়ে করে দিচ্ছে, আর বাকি সব যা আছে সব ঠিক থাকবে। সো কন্টিউর আপনি এখানে যা পাচ্ছেন পরবর্তী স্টেপগুলোতে সেম কন্টিউর একই রকম হবে। এটা হচ্ছে আমাদের শ্যাডোর ইফেক্ট, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা আমরা অফ করে দেই। এবার চলে যাই আউটার গ্লোতে। আউটার গ্লোতে ক্লিক করার সাথে সাথে আউটার গ্লোর যে প্যানেল, সে প্যানেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। সেম অ্যাজ এখানে আসলে অনেকগুলো মোড পাবেন,
আপনাদের পছন্দ মতো মোড ইউজ করবেন। অপাসিটি বাড়ালে গাঢ় হবে, কমালে কমে আসবে। আমি একদম 100% রেখে কাজ করব। নয়েজ যত দিবেন তত ওই যে পিক্সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যত কমাবেন তত সলিড হয়ে আসবে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন যে আপনি আপনার চারপাশের কি কালারের গ্লো দিতে চান। কেউ হয়তো বা কোশ্চেন করতে পারেন যে ম্যাম এগুলো দিয়ে আসলে করবোটা কি, এই আউটার গ্লো, ড্রপ শ্যাডো, প্যাটার্ন অনেক কাজে লাগবে। আপনার ডিজাইনের মধ্যে যে কি পরিমাণে কাজে লাগবে বিলিভ করতে পারবেন না। যে কি গ্লো দিতে চান সেটা দিলেন। আমি একটু যেহেতু ইয়েলো কালার আছে, ইয়েলো কালারের একটা গ্লোই দিতে চাই, ডার্ক। এরকম একটা গ্লো আমি রাখবো। ওকে, চারপাশে এই গ্লোটা দিতে চাচ্ছি। আপনি চাইলে আবার গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ করে দিবেন, গ্রেডিয়েন্টের কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবো। যে কোনো গ্রেডিয়েন্ট কালার আপনি যে কোনো যদি অ্যাড করতে চান আরও অ্যাড করে নিয়ে আপনি কালার দিতে পারেন। এখানে আসি টেকনিক, যে দুইটা টেকনিক পাবেন, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে প্রিসাইজ। সফট মানে হচ্ছে আপনি যেই গ্লোটা দিচ্ছেন গ্লোটা সফটলি মিশে যাবে, মনে হবে যে সারাউন্ডিং যে এরিয়াটা আছে, চারপাশের যে এরিয়াটা আছে সেই এরিয়াটার সাথে খুব সুন্দরভাবে কালারটা ম্যাচ করে গিয়েছে। আর যদি আপনি প্রিসাইজ দেন তাহলে একটু হাইলাইট হয়ে থাকবে, প্রত্যেকটা স্টেপ হাইলাইট হয়ে থাকবে। সো আমরা এখান থেকে সফট করে রাখবো, মানে মনে হবে যে বাইরের দিকে ছড়িয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে স্প্রেড এবং সাইজ দেখে আসছি। স্প্রেড যত বেশি হবে তত সলিড কালার হবে, যত কম হবে তত ন্যাচারাল মনে হবে। আমি এখানে স্প্রেডটা দিলাম ধরেন 5, ওকে 10 দিলাম। সাইজ যত বেশি হবে তত বেশি ছড়িয়ে যাবে, যত কমাবেন তত কম হবে। তো সাইজ একদম বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, ডিপেন্ড করবে আপনি কি ডিজাইন করছেন সেই ডিজাইনের উপরে। আমি এখানে সাইজটা এখানে আমি 75ই রাখলাম। আর কন্টিউর সেই আগের মতোই, যে অন্য কোনো কন্টিউর ইউজ করতে চান কিনা দিলেন, লিনিয়ারে রাখলাম। বাকি যেগুলো আছে রেঞ্জ, যে যত রেঞ্জ কম হবে সলিড কালার, যত বেশি হবে 100% ন্যাচারাল থাকবে। জিটার হচ্ছে রেঞ্জের উপর ডিপেন্ড করবে, জিটার যত বেশি দেবেন একটু হাইলাইট হবে, কম রাখলে সফটে আসবে, মানে ওই যে প্রিসিয়াসের মতো। আমি এখানে পিঙ্ক কালারটা কেন রাখলাম, কারণ পরে কালার ওভারলেতে গিয়ে কালার চেঞ্জ করব। প্যাটার্নে চলে আসি, প্যাটার্ন ওভারলেতে চলে আসলাম। এই জিনিসটা কিন্তু কেউ কিন্তু বলছেন না, এই যে দেখেন প্যাটার্ন ওভারলেতে আসার পর সেম কাজটা আমরা এই শেপ থেকেও করতে পেরেছিলাম, রাইট? যে এখান থেকে আপনি প্যাটার্ন, যে প্যাটার্নটা চাচ্ছেন সেই প্যাটার্নটা ইউজ করতে পারছেন। বাট এখানে একটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে সাপোজ আপনি এই প্যাটার্নটা ইউজ করছেন না, আমাদের প্যাটার্নটা ইউজ করি। ওকে, নর্মাল মোড, আপনি মোড অন্য কোনো মোডও দিতে পারেন, যে লিনিয়ার দিলে কালার জ্বলে যাবে, তারপরে ধরেন ভিভিড লাইট দিলেন আর একটু কালারটা ডিসকালার হয়ে আসবে বা চেঞ্জ হয়ে যাবে, স্ক্রিন করে দিলে স্ক্রিনের কালার আসবে, লিনিয়ার বার্ন হয়ে আসবে, এরকম অনেকগুলো পাবেন। যে ব্যাকগ্রাউন্ড সহকারে কালারটা বার্ন হয়ে আসবে, ডিভাইড করে দিলে মনে হবে কেটে কেটে গেছে। সো আমরা নর্মালে রেখে কাজ করি। তো এটা করার পর অপাসিটি এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই যে নিচে স্কেলটা দেখেন, যত বেশি স্কেল দিবেন তত জুম হবে, যত কমাবেন তত ওই প্যাটার্নটা কি হবে, ছোট ছোট হয়ে যাবে। এই দেখেন একসময় অনেক ছোট হয়ে গিয়েছে, যত বাড়াবেন তত প্যাটার্নগুলো বড় হবে। তো ভিতরের প্যাটার্ন, মানে এই যে এখান থেকে যে প্যাটার্নগুলো দিচ্ছিলেন এই প্যাটার্ন আর এটার মধ্যে জাস্ট এতটুকুই ডিফারেন্স, স্কেলটার জন্যই ডিফারেন্স হচ্ছে। এবং এই যে এখানে ব্লেন্ডের অপশনটার জন্য ডিফারেন্স হচ্ছে। গ্রেডিয়েন্ট ওভারলে আগে ডিফারেন্সটা একটু আর করব। হ্যাঁ
ডিফারেন্সটা একটু বলবো। ডিফারেন্ট হচ্ছে আমি যদি শেপে থেকে চাই এখান থেকে আপনি প্যাটার্ন ইউজ করতে পারবেন, যে কোনো প্যাটার্ন ইউজ করতে পারছেন, রাইট? কিন্তু এখানে তো এই প্যাটার্নটা আপনি এখন ফুলগুলো ছোট করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? এই যে এখান থেকে স্কেল আপনি কমিয়ে দিচ্ছেন, বাট লাইট অন অফ করতে চান, ওই যে বার্নিং যে দেখলাম মোডটা চেঞ্জ করতে চাচ্ছেন, সেটা এখান থেকে পারবেন না, আরেকটা অপশন আছে। তো আমি এখান থেকে না করে কি করলাম, ব্লেন্ডিংটা অ্যাক্টিভ করে দিলাম। কোথায় যাই, ডাবল ক্লিক, ব্লেন্ডিং অপশনে চলে আসলাম, প্যাটার্ন ওভারলে অ্যাক্টিভ করলাম। এখান থেকে আপনি যে স্কেলটা অন করে দিলেন, এই যে স্কেল অন অফ করে একদম বড় আবার ছোট করে দিলেন। ওখানে 100 পর্যন্ত ছিল, এখানে 1000 পর্যন্ত আছে, ছোট বড় করলেন। আর এই জায়গাটায় লাভ কি, এই যে এখানে মোড আছে, ব্লেন্ডিং মোডটা আপনি চেঞ্জ করতে পারছেন, যে মাল্টিপল স্ক্রিন নাকি কালার ডলস, পিঙ্ক লাইট, লিনিয়ার লাইট, এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। গ্রেডিয়েন্ট, সেম গ্রেডিয়েন্ট দেখে আসছি শেপ থেকে, এখানেও আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, একদম A to Z সব আগেরটার মতোই। মোড আমি নরমালে রেখে কাজ করলাম, বাকিগুলো আপনি বাসায় একটা একটা করে চেক করে দেখবেন। অপাসিটি বাড়ালে গাঢ় হবে, অপাসিটি কমালে হালকা হয়ে আসবে। এই কালারের উপরে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করতে পারবেন। রিভার্স করে দিলে কালারটা জাস্ট কি হয়ে যাবে, উল্টে যাবে, যে রেড কালার তারপরে ইয়েলো তারপরে ব্লু, রিভার্সটা অফ করে দিলে আগের এই যে ব্লু রেড, এরপরে স্টাইল এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যে লিনিয়ার হবে নাকি রেডিয়াল হবে। অ্যাঙ্গেল আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যে কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন। অ্যালাইন উইথ লেয়ারটা আমরা অন করে রাখবো, যে লেয়ারের সাথে অ্যালাইনমেন্ট থাকবে। স্কেলটা বড় করলে কালার ছড়ায় আসবে, স্কেলটা ছোট করে দিলে কালারটা একদম কমে আসবে, অ্যাকুরেট হয়ে আসবে। কালার ওভারলেতে চলে আসি। কালার ওভারলেটা বোঝার জন্য আমাদের সব এখানে আগে বোঝাই, এরপরে আমরা এসে চলে যাব। যে কালার ওভারলেতে কি, আমরা যেমন এইখান থেকে কালার, যে কোনো কালার চুজ করতে পারছি, পছন্দের কালার দিতে পারছি, অথবা এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটা চুজ করে দিয়ে দিচ্ছেন, তাই না? সেম অ্যাজ কালার ওভারলেতে আপনি সেই কাজই করবেন। কালার ওভারলে অ্যাক্টিভ করবেন, এই যে এখান থেকে আপনার পছন্দের কালারটা অ্যাক্টিভ করে দিয়ে দিলেন। জাস্ট এতটুকুই কাজ কালার ওভারলেতে, আর কোনো কাজ নেই। আর অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারলেন। অপাসিটি কমিয়ে দিলে প্রিভিয়াস যে কালার ছিল সেটা আসবে, বাড়ালে আপনি যে কালার দিয়েছেন সেটা আসবে। কালার ওভারলেটা বোঝার জন্য আমি এখান থেকে কি করলাম, এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটাকে অফ করে দিয়ে একটা নর্মাল রেক্টেঙ্গেল নিয়ে আসবো, যেটাতে হচ্ছে একটা লেয়ার নিতে হবে, এরপরে কালার অ্যাপ্লাই করতে হয়, কন্ট্রোল ডি। এটা করার পরে আমি শেপটা নিয়েছি, নেওয়ার পরে অনেক কাজ কমপ্লিট করে ফেললাম, যে আমার ডিজাইন কমপ্লিট করার, অনেকগুলো ডিজাইন করার পরে মনে হলো এই রেড কালারটা বেশি কটকটে হয়ে গিয়েছে, এখানে রেড কালারটা না হয়ে অন্য একটা কালার হলে ভালো হতো, এই কালারটা চেঞ্জ করতে হবে। তো শেপ টুল দিয়ে যদি শেপ মোডে কোনো ডিজাইন করতাম, পেন টুল দিয়ে বানাতাম, তাহলে আমরা খুব সহজেই কালারটা চেঞ্জ করে ফেলতে পারতাম। বাট এইটাকে এখন কালার চেঞ্জ করব কিভাবে? যেদিন আমরা এই কাজটা করেছিলাম সেদিন বলেছিলাম যে আপনি দুই ভাবে কালার চেঞ্জ করতে পারবেন। কেউ একজন বলেন তো কি কি? এই লেয়ারটার কালার চেঞ্জ করতে চাই, কিভাবে করব? Alter Z, Control Z. No, Alter দিলে Control Z. কন্ট্রোলে ক্লিক করে। ওকে, গুড। তখন একটা অপশন শিখিয়ে দিয়েছিলাম যে লেয়ারের থাম্বনেইলের উপরে যাবেন, কন্ট্রোল ক্লিক করে চেপে ধরবেন,
এরপরে ক্লিক করবেন, সিলেকশন চলে আসবে, আপনি কোন কালারটা অ্যাপ্লাই করতে চান সেই কালারটা আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। ভালো বুদ্ধি। এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন আজকে শেখাচ্ছি, ডাবল ক্লিক করবেন, ব্লেন্ডিং মোড চলে আসবে, এখান থেকে কালার ওভারলেটা অ্যাক্টিভ করে দিবেন, কোন কালারটা দিতে চান সিলেক্ট করেন, অ্যাপ্লাই করেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি ম্যাম। তো আমরা এখানে কালার ওভারলে ইউজ করেছি, আমরা এই যে এই শেপটার মধ্যে ড্রপ শেডও ইউজ করতে পারবো, আউটার গ্লো, প্যাটার্ন ওভারলে সব ইউজ করতে পারবো, এখানে সব কিছুই কি করতে পারবো, ইউজ করে আসতে পারবো। শাটিনের সাথে কে কে পরিচিত আছেন? ছেলে মেয়ে সবাই শাটিন নাম শুনেছেন কখনো? শাটিন নাম শুনেন নাই? শাটিন কাপড়, শাটিনের শাড়ি, ছেলেরা শাটিনের প্যান্ট বানায়, একটা কাপড়ের নাম। কাপড়টা আসলে কেমন থাকে, যে আপনি যদি কাপড়টা হাত দিয়ে ধরেন একটু চকচক করে এরকম। হ্যাঁ চকচক করে, মানে কালার মুভ করে, মনে হচ্ছে হ্যাঁ। যখন আমি কাপড়টা হাতে নেব, ধরেন রেড কালার, এক সময় মনে হবে একদম অ্যাকুরেট রেড, আবার মনে হবে না একটু গোল্ডেনের টাচ আছে, আবার এক সময় একটু মুভ করলে বা একটু নাড়াচাড়া করলে মনে হয় যে একটু না খয়েরি খয়েরি টাইপেরও হয়ে যায়, মানে কালারটা কি করে গ্লোসি টাইপের হয়। আপনি আপনার ডিজাইনের মধ্যেও এই শাটিনটা ইউজ করতে পারেন, বাট কাপড়ের মতো হবে না। শাটিনটা এখানে কি, এখানে হচ্ছে একটা ইফেক্টের মতো ফেলবে। তো আমি শাটিনটা অ্যাক্টিভ করে দিলাম, এখান থেকে আমি নর্মালে নিয়ে আসি, কালারটা রেড কালার যেহেতু রেডের কাছাকাছি নিয়ে আসি, বেশি গাঢ় হলে ভালো লাগবে না। ওকে, এরকম একটা কালার অ্যাপ্লাই করলাম, অপাসিটিটা একদম বাড়িয়ে দেই, পরে আবার কমিয়ে কাজ করব। অ্যাঙ্গেলটাকে একটু এই যে জাস্ট একটা ইফেক্টের মতো ফেলবে। ওকে, যত বেশি ডিসটেন্স দিবেন তত ছোট হয়ে যাবে, যত কম ডিসটেন্স দিবেন তত বর্ডারের কাছাকাছি চলে যাবে। আমি এখানে 30-তে রাখি, না 20 রাখলাম। সাইজটা কি হবে, সাইজ যত কম হবে তত অ্যাকুরেট কালার আসবে বা সলিড কালার, সাইজ যত বড় করবেন তত মিশে যাবে কালারটার সাথে, রেড কালারের সাথে খয়েরি কালারটা কি হচ্ছে, মিশে যাচ্ছে। তো আমি এখানে সাইজটাকে 30 রাখলাম, আর এখান থেকে ডিসটেন্সটাকে আরেকটু কমিয়ে দিয়ে 15-এ রাখলাম। তো দেখতে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে, অপাসিটিটা আরেকটু কমিয়ে দিই, অপাসিটিটা 75-এ রাখি। দেখে মনে হচ্ছে যে এই বক্সটার চারপাশে একটা অ্যাঙ্গেল টাইপের হয়ে আছে, মানে কেমন যেন একটু খাঁজকাটা বা খোদাই করা টাইপের মনে হচ্ছে না, যে একটা কিছু অ্যাঙ্গেল, হ্যাঁ বক্স টাইপেরই, মানে একটু মনে হচ্ছে খোদাই করা, ভিতরের দিকে অথবা উঠে আছে, হয় ভিতরের দিকে আছে নয় উঠে আছে। আপনি যদি অ্যাঙ্গেলটা ভালো করে দেখেন একবার মনে হবে যে একটু খোদাই করে একটু নিচু ডাউন হয়ে আছে, ওই যে যেমন উপর থেকে কুয়োর দিকে দেখলে ঢাকা ভার্সিটি না কোথায় যেন থাকে না, চারপাশে সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি ধাপে ধাপে, নিচে একটু খালি জায়গা চারপাশ থেকে, কোন ভার্সিটিতে যেন আছে মনে নেই, যে এখানে অনেকগুলো সিঁড়ি সিঁড়ি যদি থাকে এপাশ থেকে এপাশ থেকে, জায়গাটা খালি মাঠের মতো বা এখানে খেলাধুলা করে, এরকমটা মনে হচ্ছে না? অথবা এমনও হতে পারে যে একটু উঁচু হয়ে আছে মধ্যের জায়গাটা। কন্টিউর যদি আপনি অ্যাড করেন, অন্য কোনো কন্টিউর, এরকমটা হবে। তো আমরা নর্মালটা ইউজ করব। এটা হচ্ছে শাটিনের খেলা। চলেন যাই ইনার শেড, ইনার গ্লোতে। এখানে আমরা যেন কি করে আসছিলাম, আউটার গ্লো। আউটার গ্লো একদমই বিপরীত হচ্ছে ইনার গ্লো।
বোঝাই যাচ্ছে। আউটার গ্লো মানে হচ্ছে বাহিরের দিকে গ্লো করবে, আর ইনার গ্লো মানে কি ভিতরের দিকে গ্লো করবে, রাইট? আমি ইনার গ্লোটা অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পরে মোড নর্মালে আছে, অপাসিটি বাড়িয়ে দেই। নয়েজ যদি বেশি দেন তাহলে কি হবে, কালার নষ্ট হয়ে যাবে। এখানে বোঝা যাচ্ছে না গোলাপি কালার, এটাকে আমি একটু ডার্ক কালার করে দিই, ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, এই যে নয়েজ যদি বাড়ান তাহলে পিক্সেলগুলো নষ্ট হবে, কমিয়ে রাখি। চাইলে আপনি গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, যে অন্য কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে গ্রেডিয়েন্ট পাবেন। এইখানে আসেন এলিমেন্টে টেকনিক, এখানেও আপনি দুইটা টেকনিক পাবেন, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে প্রিসাইজ। প্রিসাইজ করলে ওই যে একটু কর্নার হয়ে যে অ্যাঙ্গেলগুলো বোঝা যাবে, আর সফট দিলে কি হবে, খুব সফট হয়ে মনে হবে যে ছড়িয়ে আছে। পরের একটা অপশন আছে যে সোর্স কোথা থেকে আসবে, সেন্টার থেকে চাচ্ছেন গ্লোটা নাকি এডস থেকে আসবে। এডস কাকে বলে? এডস হচ্ছে যে যতগুলো অ্যাঙ্গেল আছে মানে বাহু আছে এগুলোকে এডস বলা হয়। সেন্টার দিলে এই যে সেন্টার ধরে এটা ছড়াতে থাকবে। যদি আপনি এডস দেন তাহলে চারপাশ থেকে মানে বাহুর চারপাশ থেকে মনে হবে ছড়িয়ে আসছে। ইনার গ্লো এর আগে এখানে যা দেখেছিলাম সেখানে পেয়েছিলাম কি স্প্রেড বা ডিসটেন্স। ডিসটেন্সের পরে একটা অপশন ছিল না স্প্রেড, মানে কি ছড়িয়ে যাচ্ছে, একদম বাহিরের দিকে ছড়িয়ে যাচ্ছে। আপনি যখন পারফিউম ইউজ করেন, পারফিউমটা কি হয়, আমরা যখন পারফিউমের ট্যাবে পাফ করি তখন সেখান থেকে কি হচ্ছে, পারফিউম স্প্রে হয়ে বের হয়ে আসছে, মানে ওই পারফিউমের যেই নলটা আছে নলটা থেকে গ্যাসটা বের হয়ে আসছে, একদম ছড়িয়ে যাচ্ছে। আর এখানেও যেহেতু ভিতরের দিকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে চক। চকটা যত বেশি দিবেন তত সলিড কালার হবে, যত কমাবেন তত সফট মনে হবে। সাইজ, এই যে চকটা আপনি দিচ্ছেন বা এই যে ভিতরের দিকে ছড়াচ্ছে, এটার সাইজ যত বেশি হবে তত ছড়িয়ে যাবে, যত কমাবেন তত মিশে যাবে। সো আমি এখানে চকটাকে দেব কত, 15 দিলাম, আর এখানে সাইজটাকে করে দিলাম ধরেন 75। 15 না, এখানে 10 দিলাম, 5 দিই। ওকে, ম্যাম চকটা জানি কি বলবো? গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন চক মানে কি। আরো যদি বাংলা ভাষায় বুঝাই, দাঁড়ান ভিডিওটা অফ করি। এত হাসি কিসের? বাংলা অভিধান হ্যাঁ দিচ্ছি, বাংলা অভিধান দেখেছেন নাকি? সো ইনারগুলো বুঝতে পেরেছি। এখানে কারো কোনো প্রবলেম? ঠিক আছে, আমরা একটা ছোট্ট ব্রেক নেই, 5 থেকে 7 মিনিটের, বাকি পার্টটুকু এসে দেখব। তো ইনার গ্লো পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে কাজ করে। এরপরে ইনার শ্যাডো, যদি আমরা ড্রপ শ্যাডোটা বুঝে থাকি, ইনার শ্যাডোতে কোনো প্রবলেম হওয়ার কথা না, একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে। ড্রপ শ্যাডোটা হবে বাহিরের দিকে, মানে ড্রপ করবে শ্যাডোটা, ইনার শ্যাডো ভিতরের দিকে হবে। সো আমি ইনার শ্যাডোটা অ্যাক্টিভ করে নেব, নর্মাল মোডে রাখলাম। কালারটা একটু জাস্ট চেঞ্জ করে দেব, আমি ব্ল্যাক কালার চাচ্ছি না, রেড কালারে একটু গাঢ় চাচ্ছি, কারণ আপনাকে কালার কম্বিনেশন শিখতে হবে, কালার কারেকশনটা শিখতে হবে, যে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ করে। আপনি ব্ল্যাক দিয়েও করতে পারেন, অন্য কোনো কালার দিয়েও করতে পারেন, বাট মানানসই থাকা লাগবে। সো আমি একটু রেড কালারের কাছাকাছি যে ডার্ক দিতে চাচ্ছি। অপাসিটিটা আপাতত বাড়িয়ে দেই জাস্ট বোঝার সুবিধার জন্য। অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দেব। ম্যাম শ্যাডো তো সাধারণত ব্ল্যাকই হয়ে থাকে। হ্যাঁ ব্ল্যাক হয়ে থাকে, আপনি আপনার পছন্দ মতো শ্যাডো দিতে পারবেন, নো প্রবলেম। গ্লোবাল লাইটটাকে অফ করে দেব। ওকে 55, 54, 51, 50 তে রাখলাম।
ডিস্টেন্সটা যত বেশি দিবেন তত হয়ে আসবে, মানে সলিড কালারটা বা আপনার যে অবজেক্ট আছে অবজেক্ট চলে যাবে। আমি ডিস্টেন্সটা বেশি রাখতে চাই না, এখানে আমি ডিস্টেন্স 20 দিলাম। চক সেম অপশন, স্প্রেড কি ছিল, বাহিরের দিকে ছড়িয়ে যাচ্ছিল, চকটা কি হবে, ভিতরের দিকে ছড়াবে, যত বেশি হবে তত সলিড হয়ে যাবে। সো চকটা আমি একটু কমিয়ে দেব, সাপোজ এখানে আমি 15-10 রাখলাম। সাইজটা চকের উপরে নির্ভর করবে, সাইজ যত বেশি দিবেন তত ছড়িয়ে যাচ্ছে ভিতরের দিকে, এবং একদম বেশি দেওয়া যাবে না, তাহলে যে এই সাইড থেকেও কি হবে, চলে আসবে। তো আমি সাইজটাকে রাখবো 70-75 এর কাছে রাখলাম। ওকে, কন্টিনিউ নয়েজ এটা তো জানি। এখান থেকে এখন অপাসিটিটা হালকা একটু কমিয়ে দেব, 70 রাখলাম। সো এটা দেখতে যেমনটা লাগছে, আপনি যদি একদম ডার্ক কালারটা দিতেন তাহলে আরেকটু গাঢ় হয়ে আসতো, তাই আমি এই কালারটা রাখলাম। ক্লিয়ার? ইনার শ্যাডোটা বুঝতে পেরেছি? তো যারা অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করছেন আপনাদের জন্য একটা সুবিধা, এই যে প্লাসে ক্লিক করলে আরেকটা ইনার শ্যাডো হয়ে যাচ্ছে, জাস্ট এখানে আপনি অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিলেই হবে। এই যে আরেকটা ইনার শ্যাডো এই পাশে পড়বে, দুইটা ইনার শ্যাডো পড়ছে। এখান থেকে আপনি চকটাকে আরেকটু কম করে দেন। ওকে, তাহলে মনে হচ্ছে না চারপাশ থেকেই কি হয়ে আসছে, ছড়িয়ে আসছে, যেটা আমরা ওই যে ইনার গ্লো দিয়ে করেছিলাম, রাইট? ইনার শ্যাডোর পরে স্ট্রোকে আসেন। তো এখানে যখন কোনো শেপ নিচ্ছিলাম আমরা, শেপটাতে আমি খুব সুন্দরভাবে সহজভাবেই কি করতে পারছিলাম, ফিল কালারও চেঞ্জ করে দিতে পারছি, চাইলে আমি স্ট্রোকও দিতে পারছি, রাইট? এখান থেকে চাইলে আমরা কি করতে পারছি, স্ট্রোকও দিতে পারছি। এখান থেকে আমি স্ট্রোক চেঞ্জ করতে পারছি। বাট আপনি যখন একটা এই যে লেয়ারের জন্য আনবেন, মানে এটা তো লেয়ার অবস্থায় আছে, এখান থেকে মার্কিউ টুল দিয়ে নিয়েছিলেন, তো এখন ওকে আমি কিভাবে বর্ডার দেব বা স্ট্রোক দেব? স্ট্রোক দেওয়ার জন্য কি করতে হবে, ওকে বর্ডার দিতে হলে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে, সেখান থেকে স্ট্রোকটা অ্যাক্টিভ করে দেন। আপনি আপনার পছন্দের স্ট্রোকের সাইজ দিয়ে দেন, যে কত সাইজ হবে, 20 দিলাম। স্ট্রোকটা কোথায় হবে, বাহিরের দিকে নাকি ভিতরের দিকে নাকি সেন্টারে, আপনি আপনার যেই সাইজটা সেটা দিলেন। এরপরে ব্লেন্ড মোড কি হবে, সেম অ্যাজ, যে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন নরমাল অপাসিটি, এই স্ট্রোকেরও অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, আর ওভারপ্রিন্টের দরকার নেই। ফিল টাইপে এসে আপনি কি করতে পারবেন, তিনটা অপশন আছে, কালার দিতে চান সলিড কালার নাকি গ্রেডিয়েন্ট দিবেন, গ্রেডিয়েন্টে ক্লিক করলে গ্রেডিয়েন্টের অপশনগুলো আসবে, প্যাটার্নে ক্লিক করলে প্যাটার্নের অপশনগুলো চলে আসবে। ক্লিয়ার? কালার থাকলে কালার এখান থেকে আপনি আবার চেঞ্জ করে দিতে পারেন যে কি কালারের স্ট্রোক দিতে চান। বুঝতে পেরেছি? সো যারা টেনশন করেছিলেন যে আপনাদের ব্যাচেই মনে হয় যখন আমরা এই রেক্টেঙ্গুলার দিয়ে বা এগুলো দিয়ে কাজ করেছিলাম, একবার বলেছিলেন যে ম্যাম কিভাবে এটার চারপাশে ওই যে ক্যারেক্টার না কি যেন ডিজাইন করতে দিয়েছিলাম সেকেন্ড বা থার্ড ক্লাসে, ঘর টাইপের কে যেন একটা কোশ্চেন করেছিলেন, ওর চারপাশে আমি বর্ডার দিতে চাই, তখন একটা সলিউশন দেখিয়েছিলাম যে আপনি যদি বর্ডার দিতে চান এখন এই মুহূর্তে, তাহলে কি করবেন, সেম এইটাকে আপনি আরেকটা কপি করেন। মনে আছে আপনাদের ব্যাচে নাকি অন্য ব্যাচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ একজন বলেছিলেন যে ওর চারপাশে আমি একটা বর্ডার দিতে চাই, তখন কি সলিউশন দিয়েছিলাম, যে সেম জিনিসটাই আরেকটা করেন, ওইটার কালারটা চেঞ্জ করে দিয়ে একটু সাইজে বড় করে দেন। এখন প্রবলেমটা সলভ হয়েছে। এখন আপনি চাইলে কি করতে পারবেন, ব্লেন্ডিং অপশন থেকে সবকিছুরই একটা নিয়ম আছে, আমরা চাইলেই এখন অ্যাডভান্স মানে আরো অনেক ধাপ এগিয়ে যেতে পারি, কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও তো একটা ব্রেন, ওরও তো একটা প্রেসার নেওয়ার সামর্থ্য আছে। তো এখান থেকে আপনি স্ট্রোকটা দিতে পারছেন।
আবার আপনি এখন অ্যাডভান্স টুলস জানেন, পেন টুল জানেন, এখান থেকে শেপ নিতে পারেন যেটা সহজে বর্ডার দেওয়া যায়, রাইট? সো এখান থেকে আপনি কি করতে পারছেন, স্ট্রোক দিতে পারছেন। যা, স্ট্রোকের পার্ট কমপ্লিট। এবার আসি আমরা বেভেলে। বেভেল আর এমবুশ নামটা অনেকেই শুনেছেন। মাঝে মাঝে সাপোজ আপনি কোনো প্রোডাক্ট কিনেছেন, প্রোডাক্টের বক্সটার গায়ে যখন হাত দিচ্ছেন, ওর লেভেলিংটা মানে প্রোডাক্টের গায়ে যখন হাত দিচ্ছেন হয়তো বা নামটা বা লোগোটা একটু উঁচু উঁচু থাকে না, টাচ করলে বোঝা যায়। বা অনেক বিজনেস কার্ডও ধরে দেখবেন যে ফন্টগুলা, হ্যাঁ হ্যাঁ টাচ করা যায়, ওটাকে প্রিন্টের ভাষায় বলে স্পট লেমিনেশন, মানে স্পট টাচ করে বোঝা যায়। আবার অ্যাম্বুশও বলে। তারপরে হচ্ছে আপনার আরেকটা যেন কি বলে, কি যেন বলে প্রিন্টের ভাষায়। সো অ্যাম্বুশটা যখন আপনি ইউজ করবেন, বেভেল বা অ্যাম্বুশ, ও হচ্ছে একটু 3D ভাব নিয়ে আসবে আপনার ডিজাইনটার মধ্যে, 3D ভাব নিয়ে আসবে। বেভেল অ্যাম্বুশটা আমি অ্যাক্টিভ করে দিলাম। তো অ্যাট ফার্স্ট আসে কি, যেটা বাহিরের দিকে বেভেল হবে নাকি ভিতরের দিকে বেভেল হবে, নাকি এমবুশ করতে চান, নাকি পিলো এমবুশ, এটা আমি ইনার বেভেলটা দিই কারণ বোঝার সুবিধার জন্য ইনার বেভেলটা দিলাম, যে একটু 3D ভাব মনে হচ্ছে, একটু উঠে আছে, রাইট? টেকনিকটা কি হবে, স্মুথ নাকি একটু হার্ড টাইপের হবে, কোনাগুলো কাঁচকাটা থাকবে নাকি সফট হবে? আমি স্মুথ দিলাম। ডিপথ, যে কত পার্সেন্টেজ দিতে চাচ্ছেন, যত বেশি দিবেন তত কালারটা ডার্ক হয়ে আসবে, যত কম হবে তত সফট মনে হবে। আমরা এখান থেকে বেশি না, আচ্ছা 150 রাখলাম। ডাইরেকশন উপরের দিকে হবে নাকি ডাউন মানে নিচের দিকে? ওই যে একটু আগে যেটা দেখছিলাম মনে হচ্ছিল যে ভিতরের দিকে দাবানো আছে, আপে রাখি আরো ভালোভাবে বোঝা যাবে। সাইজটা যত বেশি দিবেন তত, এই যে বাটনের মতো থাকে না আপনার কিবোর্ডের যে বাটনগুলো আছে, কিবোর্ডের বাটনের দিকে তাকান, এরকম না কিবোর্ডের বাটনগুলো, এই যে ডান পাশে একটা প্রিভিউ শো করছে, এটা দেখছেন? মাঝে মাঝে এটাও খেয়াল করবেন, এটাও দেখবেন, এটাও খেয়াল করবেন। এই যে দেখেন আপনি যখন এখানে বাড়াচ্ছেন তখন কিন্তু এই যে এখানে একদম চোখা হয়ে গেছে, বেশি বাড়ালে রাউন্ডের মতো হয়ে আসবে, যে রাউন্ডের মতো। সো আমি এটাকে খুব বেশি রাখবো না আবার কমও রাখবো না, আমি এখানে 50 রাখি, 50তে রাখলাম। সফটেন যত বেশি হবে, সফট হবে, যত কমিয়ে দিবেন তত হার্ড হয়ে আসবে, হার্ড ভাবে বোঝা যাবে। আমি সফটেনটা 10-এ রাখি। এবার আসি শেডিং এ। শেডগুলো কি, এই যে চারপাশে যে শেড পড়েছে শেডগুলো সে কন্ট্রোল করবে। আপনি চাইলে এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন যে কোন অ্যাঙ্গেলে থাকবে শেডগুলো। 90 ডিগ্রিতে রাখি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল না, 50 অ্যাঙ্গেলে রাখি, 50 ওকে। এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে। গ্লোবাল লাইটটাকে আপাতত অফ করে দেই, 30 ডিগ্রি দরকার নেই। কন্টিউর যদি চান আপনি কন্টিউর ইউজ করতে পারেন, আমি নর্মাল কন্টিউর রাখবো। হাইলাইট, এই যে যেই পার্টটুকু হাইলাইট হয়ে আছে এটার কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার ইউজ করতে পারেন, এই কালারগুলো আসবে। অপাসিটিটা বাড়িয়ে দিই তাহলে ভালোভাবে বোঝা যাবে। এই যে আপনি কি করলেন, যে যেই কালারের হাইলাইট ব্যবহার করতে চান এখানে হাইলাইটেড হবে ওই কালারটা। যেহেতু রেড কালার আছে সো আমি রেড কালারেরই একটু সফট লাইটে রাখবো, এই কালারটাই রাখবো, একটু ডার্ক রাখি। ওকে, অপাসিটিটা একটু কমিয়ে দেব যাতে ন্যাচারাল লুক মনে হয়। সেম এজ শ্যাডো, শ্যাডো আপনি কি কালার রাখতে চাচ্ছেন এখান থেকে দিতে পারেন। অপাসিটিটা কমিয়ে দিলে ন্যাচারাল লুকে চলে আসবে। ওকে, এখানে কালারটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে,
কন্টিউর, একটু আগে কন্টিউর দেখে আসছি, সেই কন্টিউর এখানে আছে, এখান থেকে আপনি কন্টিউর ইউজ করবেন কিনা। আমি কন্টিউরটা অফ রাখি, প্রয়োজন নেই। টেক্সচার প্রয়োজন পড়ে না, দিয়ে রাখছে শুধু শুধু যে আপনি যদি কোনো টেক্সচার এটার উপরে ইউজ করতে চান, এখান থেকে টেক্সচার মানে ওই যে প্যাটার্ন, যে ওইরকম একটা প্যাটার্নের টেক্সচার আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যে টেক্সচার ইচ্ছে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, দরকার নেই টেক্সচারের। এখন বলেন, এই যে ব্লেন্ডিং অপশনগুলো, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই তো আমরা শেপ দিয়ে দেখলাম, আবার লেয়ারে হলে কি হবে সেটাও দেখলাম। আপনি যদি পেন টুল দিয়ে কোনো কিছু আর্ট করেন সেটাও কেমন হবে, যেহেতু শেপের মতোই হবে। সাপোজ আপনি কে করলেন এই কাজটা? একদিন বলেছি এরকম দুষ্টামি কেউ করবেন না। কে করছে কাজটা? ম্যাম আমি কলিং বিলে চাপ পড়ছে আর কি, আমি কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন, কি বলবেন? ম্যাম ব্লেন্ডিং অপশনটা মানে কোন কোন জায়গায় বেশি ব্যবহার করা হয়? আচ্ছা, ওটা আমরা সবার শেষে দেখাবো, যে এইটাতে আপনি কোনো ড্রপ শেডো ইউজ করতে চাচ্ছেন কিভাবে করবেন সেটাও দেখাবো। আর আপনি যে কোশ্চেনটা করছেন এটা সবার লাস্টে দেখাবো, যে ব্লেন্ডিংটা আসলে আমরা কোথায় ইউজ করব, কেন ইউজ করব। তো আমরা শেপ দিয়ে দেখলাম, এখন একটা টেক্সট দিয়ে দেখি। হ্যাঁ, যে একটা টেক্সটের মধ্যে আপনি কিভাবে ব্লেন্ডটা ইউজ করবেন। একটু বড় করে নিই। আপনার কাছে এরকম একটা টেক্সট আছে, এটার কালারটা একটু জাস্ট চেঞ্জ করে দেব। কালারটা ধরেন এই কালারটাই দিলাম। এটাকে আমরা ব্লেন্ডিং করতে চাই, একদম যা যা ব্লেন্ডিং এতক্ষণ দেখলেন সব এখানে আপনি ইউজ করতে পারবেন। সব ড্রপ শেডো দিতে চান, ড্রপ শেডো দেন, নো প্রবলেম। আউটার গ্লো দিতে চান, চারপাশে গ্লো হবে। অবশ্যই এগুলো কন্ট্রোল করতে হবে, আমি এগুলো কন্ট্রোল করে দেখাচ্ছি না, আপনাকে কন্ট্রোল করতে হবে। শুধু যে আউটার গ্লো ইউজ করবেন তা কিন্তু না, আপনাকে অনেক কিছু ইউজ করতে হতে পারে। সাপোজ এই লেখাটার মধ্যে আমি কি কি ইউজ করব, আমি লেখাটার মধ্যে ইনার গ্লো, এটা কাজ করবে না, ইনার গ্লোটা টেক্সটে কাজ করে না। আমি ইনার শ্যাডোটা ইউজ করব সর্বপ্রথম। অ্যাট ফার্স্ট কি করব, ইনার শ্যাডোটা ইউজ করব। একটু জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেব। ওকে, অপাসিটিটা হালকা একটু বাড়িয়ে দেব। আচ্ছা, কালারটা করে দেব, যেহেতু পেস্ট কালার নিয়েছি সো আমি পেস্ট কালারের মধ্যে রাখবো, একটু ডার্ক পেস্ট কালার। আর বাকি কি আছে, বাকি সব ঠিক থাকবে। ইনার শ্যাডোটা ইউজ করব। এরপরে আমি হচ্ছে আউটার গ্লোতে আসি। চারপাশে গ্লো করেছে, আউটার গ্লোটা দিলে কি ভালো লাগবে? মনে হচ্ছে না। দেখি আউটার গ্লো দিলে ভালো লাগে কি না। না, আউটার গ্লো দিলে এখানে ভালো লাগবে না, সো আউটার গ্লো অফ। আমি ড্রপ শেডো ইউজ করব। ড্রপ শেডোতে এসে কালারটা দেব, ওই যে পেস্ট কালারের কাছাকাছি যে কালারটা আছে এরকম একটা কালার দেব ব্ল্যাকের মধ্যে। অপাসিটি অবশ্যই কমিয়ে দেব। তারপরে হচ্ছে ধরেন স্প্রেডটাকে একটু বাড়িয়ে দেব, না একটু কমিয়ে দেব, 5 করে দেব। ডিসটেন্সটাকে আরেকটু কমিয়ে দেব, 15। সাইজটাকেও কমিয়ে নিয়ে আসবো, এই যে এরকম টাইপের। একটু অ্যাঙ্গেলটা কমিয়ে এরকমটা ইউজ করবেন। সো আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি ইউজ করবেন। গতকালকেও বলেছি
যে আমি আপনাকে এই জিনিসগুলো শেখাতে পারবো, ভিতরে যে ফাংশনাল অপশনগুলো আছে যেগুলো প্রয়োজন আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, আপনাদের মডিউলে নাই, বাট আমি নিজের তাগিদে আপনাদেরকে সেগুলো দেখাবো। বাট ডিজাইন তো ভাই আপনাকে করতে হবে, কিভাবে ডিজাইন করলে জিনিসটা সুন্দর হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, এখন আপনার ক্লায়েন্টের কাজ আপনি করবেন, আমি কিন্তু করব না। তো 2-4-6 মাস কেন সময় লাগে? ডিজাইন সেন্স হতে হতে, এই জিনিসগুলো আয়ত্ত করতে করতেই আপনার 2-4-6 মাস সময় লেগে যাবে। বুঝতে পেরেছেন? যে 6 মাস তো গভর্নমেন্ট আপনার জন্য বসে থাকবে না। দ্যাটস ওয়াই প্রথম দিকেই মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট করানোর পরে 10টা রিভিউ তারা নিয়ে নিয়েছে, যাতে পরবর্তীতে যে আপনার যতদিন সময় লাগুক না কেন, $100 ইনকাম করা লাখ ভালো হলে আপনার, যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি 2 দিনেই ভালো ডিজাইন করবেন, টপ লেভেল সেলারদেরকেও হারায় দেবেন, এত সুন্দর ডিজাইন করবেন। আর ডিজাইন তো এমন না যে আমরা বাই বর্ন নিয়ে আসছি, যে জন্মর আগেই থেকেই ডিজাইন। হ্যাঁ থাকে, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি এমন থাকে যে ডিজাইন নিয়ে সবসময় কাজ করে, তো জিনগতভাবে হয়তো বা আপনার মধ্যে ওই জিনিসটা আসতে পারে যে এই জিনিসটা কাজ করবে, বাট এটা আপনাকে গড়ে নিতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং আপনার পরিশ্রম করতে হবে। এই দুইটা যখন আপনি পারফেক্টলি কাজে লাগাতে পারবেন তখনই হচ্ছে আপনি ভালো একজন ডিজাইনার হতে পারবেন। ওকে, তো এখানে আর কিছু ইউজ করা যায়? আমি আর কিছু আপাতত ইউজ করতে চাচ্ছি না। বেভেলটা ইউজ করলে আরও সুন্দর লাগবে। এই যে দেখেন, বেভেল ইউজ করলে কি হচ্ছে, অ্যাম্বুশ করব নাকি ইনার বেভেল দেবো, ইনার বেভেলটা ভালো লাগছে নাকি অ্যাম্বুশটা ভালো লাগছে। আপনাকে বারবার এই জিনিসগুলো করে মানে কাজ করে দেখতে হবে যে কোনটা ভালো লাগছে। আচ্ছা, অ্যাম্বুশটা দিয়ে দেখি। অ্যাম্বুশটাতে আমি যদি ডিপটাকে আরেকটু কমিয়ে দেই, সাপোজ আমি এখানে ডিপটাকে 150-তে রাখি, আপে দিলে ভালো লাগবে নাকি ডাউনে? আপ নাকি ডাউন? আপ নাকি ডাউন, কোনটা ভালো লাগছে? আচ্ছা, ডাউনে দিলে এখানে আমি আবার ড্রপ শ্যাডোতে চলে আসি। ড্রপ শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেব। আপনাকে এই জিনিসগুলো বারবার বারবার কাজ করে করে দেখতে হবে যে ডিসটেন্সটাকে আরেকটু বাড়িয়ে দেব না আরেকটু কাছে। ওকে, আবার আমি বসে চলে যাই যে আপটাকে ভালো লাগছে নাকি ডাউনটা ভালো লাগছে। মনে হচ্ছে ডাউনটাও ভালো লাগছে, আপটাও ভালো লাগছে। এখন বলেন তো কোনটা রাখি? দেখেন আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি। সো ডিপেন্ড করবে যে আপনি কি ডিজাইন করছেন। যখন এরকম কনফিউশনে পড়ে যাবেন তখন দুইটাই রাখবেন, যে একবার আপ দিয়ে আপনি একটা ডিজাইন করবেন, এটাকে কপি করে রেখে দিবেন, আবার আরেকটা নিয়ে সেটাকে আবার ডাউন করে দিয়ে ডিজাইন করবেন। ক্লিয়ার বিষয়টা? সো একটা নর্মাল টেক্সট যখন আপনি নিয়েছিলেন, এটা ছিল নর্মাল টেক্সট, একটা নর্মাল টেক্সট নিয়েছেন, আর এখন এই টেক্সটটা আপনি কি করে দিয়েছেন এইভাবে। এই যে যত মকআপ দেখেন আপনি, মকআপগুলো কিন্তু এইভাবেই করা হয়, মকআপগুলো এইভাবেই করা হয়। ওই যে একজন কোশ্চেন করলেন না যে ম্যাম এই ব্লেন্ডিং অপশন কিভাবে কাজে লাগবো বা কোথায় কাজে লাগাবো, এই যে আপনার কোশ্চেনের অ্যান্সারে আসছে, ওয়েট করে। তো আমরা শেপ দিয়ে দেখলাম, লেয়ার নিয়ে কিভাবে এইগুলো কোনো সিলেকশনে করব সেটা দেখলাম, টেক্সটে কিভাবে করব। আপনি টেক্সটে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন। ও সরি, গ্রেডিয়েন্ট দেখাই নেই। ইরফান, আপনার কোশ্চেনের অ্যান্সার, যে আমি বলেছিলাম যে এইটা যখন টেক্সট অবস্থায় থাকবে তখন আপনি কি করতে পারবেন না, গ্রেডিয়েন্ট দিতে পারবেন না। হয় আপনাকে দুইটা অপশন বলেছিলাম, হয় আপনাকে এই টেক্সটটাকে লেয়ারে কনভার্ট করতে হবে। তো একবার যদি আপনি লেয়ারে কনভার্ট করে ফেলেন, যে টাইপ থেকে শেপ, অথবা এখান থেকে এই যে রেস্টিরাইজ টাইপ লেয়ার, যদি আপনি একবার লেয়ারে কনভার্ট করেন, এটাকে আবার টেক্সটে ফেরত আনা পসিবল না। তো কিভাবে করা যায়? এই যে আপনি গ্রেডিয়েন্টে চলে আসেন, ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট ওকে করে দেন, আপনি আপনার পছন্দের গ্রেডিয়েন্ট এখান থেকে অ্যাক্টিভ করেন, দেন গ্রেডিয়েন্ট ইউজ করেন, কোন অ্যাঙ্গেলে দিবেন। ইরফান, সমাধান পেয়েছি? জি ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, রেস্টিরাইজ করা ছাড়া করলাম। ব্লেন্ডিং অপশন দিয়ে আপনি রেস্টিরাইজ করা ছাড়া করতে পারবেন এবং পরবর্তীতে এই টেক্সটটাকে চেঞ্জও করতে পারবেন।
লরেম ইপসাম না লিখে আপনি লেখেন গ্রাফিক ডিজাইন লিখলেন, তো একবার যদি শেপে কনভার্ট করেন তখন তো আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন না। সো আমরা ব্লেন্ডিং অপশন দিয়ে তখন কি করতে পারি, এটাকে গ্রেডিয়েন্ট দিতে পারি। ব্লেন্ডিং অপশন দিয়ে কি কি করতে পারছি, অনেক কিছু। এগুলা বাদ দিই। এখন সাপোজ আপনি একটা ছবি নিয়ে আসছেন, ইমেজ আর কি। আমরা একটা কার্টুনের ইমেজ নিয়ে আসি। কার্টুনের একটা ইমেজ নিয়ে আসি এট ফার্স্ট। ফর এক্সাম্পল এটা একজনকে দেখিয়েছি আমরা, হচ্ছে ওকে নিয়ে আসি, ওরে নিয়ে আসি, জাস্ট কপি করি, পেস্ট করে দেই, কন্ট্রোল টি। ওকে একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে। ওকে, ওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। তাহলে ওর ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করব, ডিরেক্ট ম্যাজিক ইরেজার টুলটা আমি জানি। ওকে, ডিলিট। আর কোথায় আছে, আর কোথাও না, আর কোথাও না, কমপ্লিট। এখন ওর শ্যাডো দিতে চাচ্ছি আমি, যে এই কার্টুনটার একটা শ্যাডো আমি দিতে চাই। শ্যাডো কিভাবে দেব, ব্লেন্ডিং অপশনে চলে যাই, ড্রপ শ্যাডোতে চলে আসি। ওহো, দেখেন একটা কি যেন রয়ে গেল, হয় নাই, কোথায় যেন একটা কি রয়ে গেছে রে। ইরেজার টুলটা নেন, মনে হয় এই যে মাথার কাছে একটু কি যেন রয়ে গেছে, শ্যাডোর মধ্যে চলে আসছিল। নিচে আছে নাকি দেখি। ওকে, ফাইন। ওকে, ড্রপ শ্যাডো নিয়ে আসি, জোর একটা পিছনে আমি শ্যাডো দিতে চাই। শ্যাডো মুভ করছে, আপনি চাইলে শ্যাডোকে মুভ করাতে পারেন। কিভাবে মুভ করাচ্ছে, এই যে এখানে ডিসটেন্সটা বাড়িয়ে কমিয়ে দেখছিলাম না, ডিসটেন্সটা আপনি বাড়িয়ে কমিয়ে আপনার নিজের পছন্দ মতো রাখতে পারেন, যে এইখানটায় রাখতে চাই। ওকে, স্প্রেড সাইজ ঠিক আছে। আমরা অপাসিটিটা একটু বাড়িয়ে দিলে বেশি গাঢ় হবে, একটু কমিয়ে দিলে কম আসবে। কালারটাকে ব্ল্যাক করে দেই। এই যে ড্রপ শ্যাডো ইউজ করলেন, অথবা আপনি আউটার গ্লো দিতে চাচ্ছেন, ইউজ করেন। আপনার গ্লো কোন কালারটা প্রয়োজন সেটা আপনি ইউজ করেন, বা প্যাটার্ন ইউজ করেন, যেটা ইউজ করতে চান আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি যেমন শেপ, লেয়ার, যে কোনো টেক্সট, যে কোনো ইমেজ, সব কিছুতেই কী করতে পারবেন। সাপোজ আপনি কোনো একটা গতকালকে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখিয়েছিলাম না, মানে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে একটা ডিজাইন করেছিলাম হেডফোনের, রাইট? মনে আছে? সবাই কি ঘুমাচ্ছেন নাকি? জি ম্যাম। আবার বলে জি ম্যাম। না ম্যাম, ঘুমাচ্ছি না, মনে আছে। তো মনে করুন আপনি একটা ডিজাইন করেছেন, ডিজাইন করার পরে আমি এটার আই অফ করে দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটা লেয়ার নিয়ে আসি, কালার অ্যাপ্লাই করে দিই, কুড নট, কারণ আমি লেয়ার নিয়ে নেই। কালার অ্যাপ্লাই করে দিলাম, গ্রেডিয়েন্ট ইউজ করব। যে কালারটা ছিল সেটারই গ্রেডিয়েন্ট ইউজ করব। আই অন করে দেই। ওকে, এরকম টাইপের একটা কিছু ইউজ করলেন আপনি।
একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দিয়ে দিলেন। ওকে, তো এখন দেখেন এটা দেখতে কেমন লাগছে, নিরামিষ টাইপের না? মনে হচ্ছে যে ইমেজটা একদম সলিড। আপনি ধরে নেন এটা আপনি ডিজাইন করেছেন, ইমেজটা একদম সলিড। তখন আপনি ইমেজটাকে সিলেক্ট করেন, ইমেজটাতে চলে যান। অবশ্যই আপনি এখানে একটা কপি করে রেখে যাবেন, কারণ বলা তো যায় না, যদি প্রয়োজন পড়ে। কপি করে চলে যান, তারপরে একটা ড্রপ শ্যাডো দিয়ে আসেন। ড্রপ শ্যাডো দেব নাকি আউটার গ্লো দেব, কোনটা দিলে ভালো লাগবে? আউটার গ্লোটাই দিই আগে। অপাসিটি একটু বাড়িয়ে দেন, না বাড়িয়ে না, আমরা 75 এর মতো রাখি। এখান থেকে আরেকটু স্প্রেডটা বাড়িয়ে দেই, সাইজটাকে একটু, সাইজটা 100 এ রাখি, আর স্প্রেডটাকে একটু কমিয়ে নিয়ে আসি, 25 রাখলাম। কালারটা ছবির কোনো কালার দিই, কি রে কোন কালারটা দিলে ভালো লাগবে, কোন কালারটা দিলে ভালো লাগবে? একটু ডার্ক টাইপের কোনো কালার। এরপর আমি একটা ড্রপ শ্যাডো ইউজ করতে চাই। ড্রপ শ্যাডোটা শুধু এই নিচে ইউজ করতে চাই। নিচে কোথায় ইউজ করব? আমরা এখান থেকে ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো। ওকে, প্রায় চলে আসছে। একদম মিডলে নিয়ে আসতে চাই, মিডল বরাবর চলে আসছে। এই যে দেখেন মিডল বরাবর চলে আসছে। চাইলে আপনি ডিসটেন্সটা আরো বাড়িয়ে নেন বোঝার সুবিধার জন্য। ওকে, ম্যাচ করে গেছে। এবার হচ্ছে আপনি এখান থেকে স্প্রেডটাকে জাস্ট হালকা 15 করে দেই, 15। সাইজটাকে আমরা বাড়িয়ে দেই আরো, ধরেন 70 করে দিলাম। এবার আপনি ডিসটেন্সটাকে কমিয়ে নিয়ে আসেন, ডিসটেন্সটা 15 রাখি, 15 না 25 রাখলাম। সাইজটাকে আরেকটু বাড়িয়ে দেন, স্প্রেডটাকে আরেকটু কমিয়ে দেন। ওকে, আর কিছু করতে চাই না। তো কিছুক্ষণ আগে যে ইমেজটা ছিল এটা দেখতে ভালো লাগছে, নাকি এখন যে আপনি একটু চারপাশে যে অ্যাম্বুশ করে দিয়েছেন মনে হচ্ছে যে উঠে আছে, এটা দেখতে ভালো লাগছে? গতকালকে যে ডিজাইনটা করেছিলাম ওই ডিজাইনটার মধ্যে যদি আমরা একটু জাস্ট এই ব্লেন্ডিংটা আমরা করি নাই দেখেই আর দেখাই নাই, ব্লেন্ডিংটা যদি আমাদের করা থাকতো তাহলেই হয়ে যেত। সো আপনি ব্লেন্ডিং কোথায় কোথায় ইউজ করবেন? সাপোজ এই যে দেখেন এই ডিজাইনটার মধ্যে ডিজাইন কোনটা আপনি ডিজাইন করেছেন কোনটা, এই যে যতটুকু দেখা যাচ্ছে ফ্লেয়ারটা, এটা হচ্ছে আপনার ডিজাইন। পিছনের এই পার্টটা হচ্ছে মকআপ। মকআপ আমরা কি করি? ফ্রিতে গুগল থেকে ডাউনলোড করব। কিছু কিছু সময় আপনি ডাউনলোড মানে প্রয়োজন নেই, আপনি নিজেই মকআপ বানাবেন। এই যে এখানে সে নিজেই মকআপ বানিয়েছে, পিছনে 3টা শেপ নিয়ে মকআপ বানালো। মকআপ বানানোর পরেও একটু দেখেন এই যে হাইলাইট করে একটু শ্যাডো দিয়ে দিছে। আপনার ডিজাইনে আসেন, ডিজাইনে আসার পরে এই যে শেপটা এখানে একটু দেখেন গ্রেডিয়েন্টের মতো পার্ট আছে। আরো অন্য কিছু দেখাই, আমি এখানে ফ্লেয়ার ডিজাইনে যাই। সাপোজ ফ্লেয়ার ডিজাইনের মধ্যে ফ্লেয়ার না বি, ওকে এই ডিজাইনটার মধ্যে দেখেন এই যে দেখেছেন একটু শ্যাডো যে দিয়েছেন, বোঝা যায় একটা শেপ, শেপের নিচে কি আছে? একটু শ্যাডো আছে, রাইট? এটা কিন্তু আপনার কার্ড, ডিজাইন করা কার্ড, পিছনেরটা মকআপ। তারপরে ধরেন আপনি নিজে একটা মকআপ বানাবেন, সেই মকআপের মধ্যেও শ্যাডো দিতে চাচ্ছেন অথবা কোনো ইফেক্ট দিতে চাচ্ছেন। এরপরে আরও আছে এরকম কোনো ডিজাইন করতে চাচ্ছেন, নিয়ন ইফেক্টের ডিজাইন করতে চাচ্ছেন, আপনার নিজের নাম, এটা তো এআইতে করা, এআই ছাড়া আপনি কিসে করতে পারবেন? ফটোশপেও করতে পারবেন। আজকে যে জিনিসটা দেখলাম ফার্স্টে টেক্সটটা লিখেছে,
লেখার পরে কালার ছিল কি হোয়াইট কালার। সাপোজ আমি একদম সিম্পল করে দেখাবো যে আপনি একটা টেক্সট লিখেছেন, লরেমটাই লিখি, টেক্সটটা লিখেছেন। ওকে, এটা হচ্ছে কি সে কি দিয়েছে হোয়াইট কালার, আমি হোয়াইট কালার না, আমি একটু পিঙ্ক কালার টাইপের দিই। ওকে, এরপর আপনি এটার চারপাশে ব্লেন্ডিং করছেন, চারপাশে গিয়ে আউটার গ্লো কোথায়, আউটার গ্লো দিচ্ছেন। আউটার গ্লোটা কি হবে পিঙ্ক কালারেরই একটু লাইট। ওকে, অপাসিটি ওকে, ঠিক আছে। স্প্রেডটা একদম কমিয়ে দেব, সাইজটাকে আরো কমিয়ে নিয়ে আসবো। আর কিছু করলাম না, জাস্ট একটাই দেখাই। তো এই যে টেক্সটের চারপাশে আপনি কি দিলেন, একটা লেয়ারটাতে চলে যায়, রেগুলার না, আমি এখানে একটু থিন করে দিই, থিন না, ওকে। কালারটা হচ্ছে সো এটার পিছনে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের কালারটা দিলাম হচ্ছে ধরেন ব্ল্যাক। এরপরে আপনি লরেম ইপসাম লিখেছেন, ইফেক্টে চলে যায়, আউটার গ্লোতে আবার জাস্ট এটার উপরে গিয়ে ডাবল ক্লিক। এবার হচ্ছে আপনি কালারটাকে আরেকটু চেঞ্জ করে দেন, ওকে। সাইজটা আমরা 25-ই রাখবো, স্প্রেডটাকে একটু বাড়িয়ে দিলাম 50 করে। বলেন তো নিয়ন লাইটের মতো কি মনে হচ্ছে? Yes ma'am, এখন তো হ্যাঁ। সো এটা তো জাস্ট একটা সিম্পল, এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে কিভাবে কাজ করেছে। দেখেন এখানে সে কাজ করার পরে পিছনে শ্যাডো দিয়েছে, আবার এই যে পিছনে একটা টেক্সচার, একটা ছবি নিয়ে আসছে দেওয়ালের, তার উপরে সে গ্রেডিয়েন্ট ওভারলে করেছে, তার উপরে একটা টেক্সট লিখেছে, নিচে শ্যাডো, তাই মনে হচ্ছে ক্যাফে লেখাটা উপরে হয়ে আছে, টেক্সটটাও নিয়েছে একদম স্টাইলিশ একটা টেক্সট। এগুলো সবই আপনাকে ঘুরে ঘুরে কাজ করতে হবে। একটা ভেক্টরাইজ করেছে, ভেক্টরাইজ করে কাজ করেছে, দেখেন সিম্পল টেক্সট নিয়ে নিয়ে সবই পারবেন যদি জাস্ট একটু প্র্যাকটিস করেন। আগে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই জিনিসগুলো সব ভালো করে বুঝতে হবে, জানতে হবে, টুলস শিটগুলো ভালো করে জানতে হবে, ভিতরের ফাংশনগুলো ভালো করে জানতে হবে। যদি পারেন এরপরে আপনি ইউটিউবে চলে যান বা যেখান থেকে পারেন সোর্স দেখে দেখে কাজ করেন, নো প্রবলেম। আমি কিছুই জানি না, ইউটিউবে চলে গেলাম, তখন তো কিছুই বুঝতে পারবো না।